তার জন্যই আজকে ঈশান আর ওর বন্ধু বান্ধবগুলো এসে প্রধানমন্ত্রী আসার অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ ধরে ওরা দাঁড়িয়ে থাকার পর যখন প্রধানমন্ত্রী আসছিল না, তখন ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। ঈশান আর ওর ফ্রেন্ড আলামিন আর মেহেদির সাথে বেশ জমিয়ে গল্প করছিল, কিন্তু যখনই কমান্ডো ওদের সামনে আসছিল ওরা চুপচাপ হয়ে যাচ্ছিল, কারণ আর্মিতে কিছু নিয়ম কারণ বলে কথা আছে। তো ওদের কথা বলার এক পর্যায়ে মেহেদি বলে ওঠে, বন্ধু, আমরা দুজন তো রিলেশন করি, কিন্তু তুই রিলেশন করিস না কেন বলতো? হ্যাঁ সেটাই, তোকে কতবার কতগুলো মেয়ে দেখালাম, তোর তো কাউকে পছন্দ হয় না, কেন বলতো? দেখ, তোরা যে কাউকে ধরে এনে প্রেম করতে বললেই তো আর প্রেম করা যায় না, তাই না? আর তাছাড়া তোরা যে মেয়েগুলোকে দেখিয়েছিস তাদের কাউকে আমার ভালো লাগেনি। তাহলে তুই কি কখনো প্রেম করবি না? করবো না কেন? অবশ্যই করব, কিন্তু যেদিন মনের মতো কোনো মেয়েকে পাবো সেদিনই করব। আর যদি সম্পর্ক গভীর হয় তখন অবশ্যই তাকে বিয়েও করব। এটা লাইফের ব্যাপারই, আর তাই যে কারোর সাথে রিলেশনে যাওয়া যায় না, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তোর কি ধরনের মেয়ে পছন্দ বলতো? বারবার তোকে এই প্রশ্নটা করেও তো আমরা কোনো উত্তর পাইনি। মেয়ে হবে এরকম, যাকে দেখলেই একটা প্রেম প্রেম ভাব চলে আসবে ভিতরে। হরিণীর মতো দুটো চোখ থাকবে, গোলাপি ঠোঁট, গাল গাল চেহারা, চোখ দুটোতে মায়া ভরা থাকবে, যার দিকে তাকালে হারিয়ে যাওয়া যাবে। কোমর অবধি চুল থাকবে, যেটাতে মুখ ডুবিয়ে দিয়ে আমি সারাটা দিন ওর চুলের ঘ্রাণ নিতে পারবো। মাইরালা ভাই, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? এরকম মেয়ে আছে বলে তো মনে হচ্ছে না। তোর জন্য এটা অর্ডার দিয়ে তৈরি করতে হবে। কথাটা বলেই আলামিন আর মেহেদি হাসতে শুরু করলো। তখন আমি একটা রাগী মন নিয়ে বললাম, খুব হাসি পাচ্ছে তাই না? আমি আমার মনের কথাটা বললাম, কিন্তু তোর সেটাকে এইভাবে উড়িয়ে দিবি জানলে কখনোই বলতাম না। আরে ভাই, রাগ করছিস কেন? তুই যে বর্ণনা দিলি এতে এরকম মেয়ে পাওয়া খুব কষ্ট হবে, তাই একটু হাসি পেল। আর যেভাবে বললি তাতে একটা খাতা কলম নিয়ে বসলে অনেক সুন্দর একটা কবিতা হয়ে যেত। এই জন্যই কবিরা বোধ হয় এরকম গ্যাস খাওয়া কবিতা লেখে, তাই না? দেখ, ইনসাল্ট করার একটা লিমিট আছে। তোরা কিন্তু আমাকে ইনসাল্টের উপর ইনসাল্ট করে যাচ্ছিস। আরে রাগ করছিস কেন? তোর সাথে একটু মজাও করা যাবে না নাকি? ঈশান আর কিছু বলতে যাবে এর মধ্যেই কমান্ডো সবাইকে অ্যালার্ট করে দেয় যে প্রধানমন্ত্রী চলে আসছে। তো ঈশানরা যে যার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সরাসরি স্টেজে উঠে যায়। তখন ঈশান খেয়াল করে প্রধানমন্ত্রীর পেছনে একটা মেয়ে স্টেজের দিকে যাচ্ছে, কিন্তু মেয়েটা সামনে থেকে ঘুরে থাকায় ঈশান ওর মুখটা দেখতে পাচ্ছিল না, তাই আর দেখার চেষ্টাও করল না। প্রধানমন্ত্রী স্টেজে ওঠে, আর তখন ওনার সাথে থাকা সেই মেয়েটা গিয়ে একটা জায়গায় বসে। তখন হঠাৎ করেই ঈশানের নজর পড়ে স্টেজে বসে থাকা সেই মেয়েটার দিকে। মেয়েটার দিকে তাকাতেই ঈশান এক নিমেষে নিজের মধ্যে থেকে হারিয়ে যায়। মেয়েটা দেখতে এতটাই সুন্দর যেটা যা বলার বাইরে। ঈশান এর আগে কোনোদিন এমন মেয়ে দেখেনি। ঈশান ঠিক একটু আগে যেমনটা বর্ণনা দিয়েছিল, আল্লাহ যেন ওর কথাগুলো শুনে ঠিক তেমন একটা মেয়েকে ওর সামনে পাঠিয়েছে। ঈশান ভালোভাবে খেয়াল করলো, ও যতটুকু বলেছিল মেয়েটার মধ্যে তার থেকে বেশি দিয়েছে আল্লাহ। আল্লাহ তাকে তৈরি করেছে তার চেয়ে বেশি দিয়েই, যেটা দেখে ঈশান চোখ ফেরাতেই পারছিল না। আর তাই ওর পেছনে দাঁড়ানো আলামিন মেহেদি কি বলছিল সেটা ওর কানের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ তো পেঁচাল পারলাম, হুদাই পেঁচাল, এবার পরিচয়টা দিয়ে নিই। তো চলুন গল্পের হিরোর সঙ্গে পরিচয় হয়ে নেই। গল্পের হিরো হচ্ছে ঈশান আহমেদ অনেক। ঈশান বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বিজনেসম্যান। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই ঈশান সেনাবাহিনীতে দাঁড়ায়। তো সব দিক দিয়ে ফিট থাকায় ওকে সিলেক্ট করা হয়। আর 1 বছর হলো ও ট্রেনিং শেষ করে এখন একজন আর্মি অফিসার। ও জীবনটা যেন সাফল্য দিয়েই ভরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে যে মেয়েটা আসছে সে হচ্ছে গল্পের নায়িকা, নাম হচ্ছে লামিয়া জান্নাত হিবু। লামিয়া প্রধানমন্ত্রীর একমাত্র সন্তান, দেখতে মারাত্মক সুন্দরী। এতদিন দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে, তাই ঈশান ওকে আগে কখনো দেখেনি। আর তাছাড়া আপনারা জানেন যে আর্মির চাকরি করলে এসব দিকে খেয়াল রাখা খুবই কষ্টকর, তাই ঈশান সেটা খেয়াল রাখেনি। আর আজকে ও প্রথমবার লামিয়াকে দেখছে। প্রধানমন্ত্রী 20 মিনিটের মতো তার মূল্যবান বক্তব্য দেয়। এক পর্যায়ে উনি ঈশান আর ওর টিমের প্রশংসা করে
আর যারা অপারেশনটা যুক্ত হয়েছিল তাদের একে একে অনের কাছে যেতে বলে। এক এক করে সবাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ওনাকে সম্মান প্রদর্শন করে উনি সবার গলায় মেডেল পরিয়ে দেন। সর্বশেষে ঈশানকে ডাকা হলে ঈশান কোনো রেসপন্সই করছিল না। তখন আলামিন মেহেদি ওকে পাশ থেকে বলে ওঠে, ঈশান, কিরে যাচ্ছিস না কেন? কি হলো তোর? মন্ত্রী স্যার তোকে ডাকছে, যা। কিন্তু ঈশানের কোনো রেসপন্স ছিল না। এরপর আলামিন একটু নাড়িয়ে দিয়ে বলল, বন্ধু, কি হয়েছে তোর? দেখ, প্রধানমন্ত্রী তোকে ডাকছে আর তুই এইভাবে দাঁড়িয়ে আছিস। আলামিনের কথায় ঈশানের ঘোর কাটতেই ও তখন স্টেজের দিকে এগিয়ে যায়। এরপর প্রধানমন্ত্রীর সামনে গিয়ে ওনাকে সম্মান প্রদর্শন করতেই উনি ঈশানের গলায় মেডেল পরিয়ে দিয়ে ঈশানের সাথে কিছুক্ষণ কথা বলেই ওর সাথে হ্যান্ডশেক করে। ঈশান প্রধানমন্ত্রীর সাথে কথা বলে চলে আসার সময় একবার লামিয়ার দিকে তাকায়। লামিয়াও ঈশানের দিকে তাকায়। তখন ঈশান খেয়াল করে লামিয়ার চোখ দুটোতে এক অদ্ভুত মায়া আছে, যেটা বর্ণনা একটু আগেও দিয়েছিল আর এখন সেটা দেখতে পাচ্ছে নিজ চোখে। ঈশান বেশ কিছুক্ষণ ওভাবে স্টেজে দাঁড়িয়ে থেকে লামিয়ার দিকে তাকিয়ে থাকে আর লামিয়া ওর দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান লামিয়াকে এমন ভাবে দেখছে মনে হচ্ছে যে ও কখনো মেয়ে দেখেনি। লামিয়ার বেশ অস্বস্তি ফিল হচ্ছিল, যার কারণে ও ঈশানকে বলে, এক্সকিউজ মি, কোনো সমস্যা? লামিয়ার কথায় ঈশানের ঘোট কাটতে ও তখন চোখগুলো নামিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। আর লামিয়া ভাবে, কি অদ্ভুত ছেলে। ঈশান স্টেজ থেকে নেমে ওর জায়গায় গিয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী আরো কিছুক্ষণ বক্তব্য দিয়ে তারপর শেষ পর্যায়ে ঘোষণা দেয়, যারা অপারেশনের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে 1 মাসের ছুটি দেওয়া হচ্ছে। যেটা শুনে ঈশান সহ টিভির সবাই অনেক খুশি হয়। সব ফর্মালিটি শেষে ওরা ওদের ক্যাম্পে ফিরে যায়। আজকে আর কোনো কাজ না থাকায় ওরা সবাই মিলে আড্ডা দিতে বসে যায়। সবাই বসতেই মেহেদি ঈশানকে জিজ্ঞেস করে, এই ঈশান, তোর কি হয়েছিল বলতো? প্রধানমন্ত্রী আসার পর আর ওনার মেয়ে স্টেজে ওঠার পর থেকে দেখলাম তুই ওর দিকে হা করে তাকিয়ে আছিস। আবার স্টেজে যাওয়ার পরে ওর দিকে কেমনে তাকিয়েছিলি? ব্যাপারটা কি বলতো? প্রেমে পড়ে গেলি না তো? মেহেদির কথা শুনে ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না। তখন আলামিন ওকে একটু খোঁচা মেরে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তাছাড়া আমাদের ঈশান ওইভাবে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকার ছেলে নাকি? আসলে মানে ঈশান প্রথম দেখাতে লামিয়ার প্রেমে পড়ে গেছে আর মেয়েটার মাঝে যেন কেমন এক অদ্ভুত মায়া রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ঈশানের করা বর্ণনা অনুযায়ী যেন মেয়েটা তৈরি, তাই ঈশান প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে গেছে। তাই ঈশান আমতা আমতা করে বলছিল কথাগুলো। আসলে কি, আসলে তুমি আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের প্রেমে পড়ে গেছো, তাই তো? ঈশান লামিয়াকে দেখার পর থেকে যেন আর নিজের মধ্যে নেই, তাই বলার মতো কোনো কথা ওর মুখ দিয়ে বের হচ্ছে না। তাই ওদের সামাল দিতে বলল, আরে না, তেমন কিছু না। আসলে মেয়েটা দিতে অনেক সুন্দর, আর তাছাড়া তো ব্যাপার না, শোন, আমি যতদূর শুনলাম মন্ত্রীর মেয়ে নাকি গতকাল আমেরিকা থেকে দেশে ফিরেছে। এখন থেকে ও বাংলাদেশে থাকবে। ও হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আর বাইরে থাকায় আমরা আগে ওকে কখনো দেখিনি। মন্ত্রীর বাসা তো তোর শহরে, তাছাড়া 1 মাসের ছুটি আছে, তাই তোর ওকে ভালোভাবে চিনতে জানতে, ওকে ইমপ্রেস করতে তোর খুব সহজ হবে। ঈশান বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ক্যাম্পে শুয়েছে, কিন্তু কেন জানি না ঈশানের লামিয়ার মায়াবী মুখটা চোখের সামনে বারবার আর ভেসে আসছিল। ঈশানের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, যেটা আগে কখনো হয়নি। ঈশান মনে মনে ভাবছিল এটাই হতো ভালোবাসার প্রথম ফিলিংস, যেটা ও লামিয়াকে দেখার পর হয়েছে। অনেক প্রচেষ্টার পর ঈশান রাতে ঘুমাতে পারে। পরদিন সকালে উঠে এরপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর বাসায় এসে পৌঁছায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিলে ঈশান আম্মুকে সালাম করতে আম্মু ওকে উঠিয়ে তারপর জড়িয়ে ধরে। তখন ঈশান আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু কেমন আছো? আব্বু, তোমাকে ছাড়া কেমনে থাকি বলো তো? এখন আমার কলিজার টুকরাটা আমার কাছে চলে এসেছে। এখন আমি অনেক ভালো আছি। কথাটা বলেই এবার আম্মু ঈশানের মুখের 2 পাশে হাত দিয়ে ওকে ভালো করে দেখতে লাগলো। দেখা শেষ হতেই ঈশান কিছু বলতে যাবে, তার আগে আম্মু বলতে শুরু করলো, আব্বু, তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, সেজন্য কেমন শুকিয়ে গেছো। কতবার করে তোমাকে বলেছি ঠিক মতো খাওয়া দাওয়া করবে, দেখেছো শরীরের কি হাল করে রেখেছো। আম্মুর কথায় ঈশান একটা হাসি দেয়। ঈশান যতবারই বাসায় এসছে ততবারই আম্মু ওই এক কথাই বলেছে,
সব আম্মুগুলোই বোধহয় এমন হয়। বেশ কিছুক্ষণ ঈশান আম্মুর সাথে কথা বলার পর এক পর্যায়ে ওর আব্বুকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, আম্মু, আব্বু কোথায়? আব্বু? তোমার আব্বু তো সব সময় অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই বাসায় থাকার মতো সময় কি তার আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আব্বুকে ফোন দাও আর বলো আমি বাসায় এসেছি। দেখো আব্বু এখনই বাসায় চলে আসবে। আম্মুর সাথে কথা বলা শেষ করে ঈশান নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে চারদিকটা খুব ভালো করে দেখে, সবকিছু সে আগের মতোই রয়েছে। প্রতিবারের মতো আম্মুর অনুপস্থিতিতে রুমটা গুছিয়ে রাখে। ঈশান বাসায় না থাকলে ওর আম্মু এভাবে সবকিছু গুছিয়ে রাখে। একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে ঈশান ডাইনিং রুমে যায়, ওর আম্মুর সাথে কথা বলতে শুরু করে। এর মাঝে কলিং বেলটা বাজে। আম্মু উঠে যেতে গেলে ঈশান আম্মুকে বসিয়ে দিয়ে এরপর নিজে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই আব্বু ঈশানকে দেখে কিছু বলার আগেই ওকে জড়িয়ে ধরে। তখন ঈশানও আব্বুকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেমন আছো আব্বু? আমার বাবাটা বাড়ি আসছে, আমি কি ভালো না থেকে পারি? তুমি যাও তো, ফ্রেশ হয়ে আসো। আমার ছেলেটা এখনো তোমার জন্য না খেয়ে বসে আছে। কি বলো তুমি? আমার বাবাটা সেই কখন আসছে আর তুমি ওকে না খাইয়ে রেখেছো? তুমি জানো না তোমার ছেলে তোমাকে ছাড়া কখনো খায় না? তোমরা খাবার টেবিলে যাও, আমি এক্ষুনি আসছি। আব্বু কথাগুলো বলে রুমে চলে গেল। ঈশান আম্মুর সাথে কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসে। একটু পর আব্বু আসতেই ঈশান খাওয়া দাওয়া শুরু করে। এরপর আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে দুপুরের পর নিজের রুমে চলে আসলো। এরপর বিছানায় গায়ে লিয়ে দিতেই আবারও সে লামিয়ার কথাগুলো তার মনে পড়তে লাগলো। ঈশান এখন একটা ব্যাপারে কনফার্ম হয়ে গেছে কালকের পর থেকে, আর সেটা হলো ও লামিয়াকে একটু একটু করে নিজের মনে জায়গা দিয়ে দিচ্ছে। আর এই প্রথম কোনো মেয়ে ওর বুকের বাঁ পাশটা জায়গা করে নিয়েছে। এটাই হয়তো ভালোবাসার ফিলিংস, সেটা ঈশান কালকেই বুঝে গিয়েছিল। যাই হোক, অনেকক্ষণ লামিয়াকে নিয়ে ভাবার পর এসব চিন্তা করে কালকে থেকে লামিয়ার খোঁজ নেওয়া শুরু করবে। ওর কথা ভাবতে ভাবতেই ঈশান একটা সময় ঘুমিয়ে পড়ে। বিকালে ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হয়ে এরপর কলেজ লাইফের কয়েকটা ফ্রেন্ডকে ফোন দেয়। তখন সবাই ব্যস্ত থাকায় কেউ ওর সাথে দেখা করতে আসেনি, শুধুমাত্র ওর ফ্রেন্ড সিয়াম ওর সাথে দেখা করতে আসে। সিয়াম ঈশানের ব্রেস্টমেট ছিল, সেজন্য ও আসতে শুনে সিয়াম সব কাজকর্ম ফেলে ঈশানের সাথে দেখা করার জন্য ছুটতে আসে। ঈশান ওদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে সিয়ামের জন্য অপেক্ষা করতে থাকে। যেখানে ওরা আড্ডা দিত ঠিক সেই ব্রিজের উপর গিয়ে বসে আছে। একটু পর সিয়াম আসে। সিয়াম আসতেই ঈশান দাঁড়িয়ে, তখন সিয়াম দূর থেকে ঈশানকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই সিয়াম বলতে শুরু করে দেয়, কলিজা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমার কলিজাকে দেখার পর আমি কি খারাপ থাকতে পারি বল? কতদিন পর তোকে দেখলাম। তারপর আমরা দুজনে গিয়ে নিজের রেলিং এর উপর বসে তার স্যামকে বেশ ভালোভাবেই দেখে বলে, দোস্ত তুই এত একদম হিরো হয়ে গেছিস। আরে না, তুই একটু বেশি বেশি বলছিস। আরে দোস্ত, হ্যাঁ সত্যি বলছি, তুমি আগের থেকে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে গেছিস। যে কোনো মেয়ে তোকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। আমি সিএমের কথা একটু মুচকি হাসি দিয়ে বললাম, হ্যাঁ সেই জন্যই তো একটা গার্লফ্রেন্ডও নেই। নেই কিন্তু হতে কতক্ষণ? আচ্ছা আমার কথা বাদ দে, তোর গার্লফ্রেন্ডের কি খবর বল। সিয়াম মেয়েদের বিষয়ে এক্সপার্ট, যে মেয়ের উপর একবার ওর নজর পড়ে ও যদি বলে যে ওই মেয়ের সাথে প্রেম করবে তাহলে সেটা সে করেই দেখাবে। এখন ওইসব বাদ দিয়ে দিয়েছিলি, শুধু নীলার সাথে রিলেশনটা কন্টিনিউ আছে। আব্বু আম্মুর আমার রিলেশনটা বিষয়টা জেনে গিয়েছিল, তারপর আমি ওদের বোঝাইতে দুজনের বাসা থেকে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ওরা বলেছে নীলার পড়াশোনা কমপ্লিট হলেই আমাদের বিয়েটা হবে। এটা তো অনেক ভালো একটা খবর। আমি সিয়ামের সাথে কথা বলছি আর ভাবছিলাম লামিয়ার বিষয়ে ওকে জানাবো কিনা, আবার ভাবছিলাম জানাবো। লামিয়ার বিষয়ে সব কিছু খবর যদি ওকে কেউ দিতে পারে সেটা হচ্ছে সিয়ামি, তাই আমি ভনিতা না করেই বলে ফেললাম, দোস্ত আমার একটা মেয়েকে অনেক ভালো লেগেছে। কি বলিস? আগে বলবি না তো? বল মেয়েটাকে কোথায় থাকে, ওর নাম ঠিকানা? কিচ্ছু জানি না, কিন্তু মেয়েটা আর কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে। কালকে ওর সাথে আমার দেখা, তাই ওর বিষয়ে তেমন কিছু জানিও না, তাই তোকে বললাম। শোন, ওর সব ডিটেলস তুই আমাকে জোগাড় করে দিতে পারবি? এটা কোনো ব্যাপার না। ওকে দোস্ত, তুই টেনশন করিস না, কালকের মধ্যে সব ডিটেলস পেয়ে যাবি। ধন্যবাদ দোস্ত। ঈশান সিয়ামের সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে লামিয়ার কথাগুলোই ভাবছিল।
বারবার ওর মায়াবী মুখটা ঈশানের চোখে ভাসছিল, আর নিমিষেই ওর মুখে একটা হাসি ফুটে উঠছিল। তাই ও নিজে নিজে বলছিল, এই মেয়েটার মধ্যে কি এমন আছে যার জন্য বারবার ওর কথাই আমার মনে পড়ছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঈশান ঘুমিয়ে পড়ে। পরদিন বিকেলের দিকে সিএম এর ফোন রিসিভ করতেই সিএম বলে ওঠে, দোস্ত, তোর কাজ হয়ে গেছে, তুই আয় চলে, আমি এক্ষুনি আসছি। সিএম এর কথা মতো ঈশান ওদের আড্ডা জায়গায় যাওয়ার জন্য বেরোতে যাবে। তখনই ঈশানের মনে পড়ে ওর বাইকের কথা। কলেজ লাইফে আব্বু ওকে বাইকটা কিনে দিয়েছিল, কিন্তু এখন আর সেটা চালানোর সময় নেই, বিধায় সেটা বাসার নিচে গাড়ি রাখার জায়গায় পড়ে আছে। ঈশান বাইকের চাবিটা নিয়ে বাইকের কাছে আসতে দেখে বাইকটাতে অনেক ধুলো জমে আছে। এরপর একটু ভালোভাবে পরিষ্কার করে বেরিয়ে পড়ে। এসে দেখে সিয়াম আগে থেকেই বসে আছে। ঈশান ওর পাশে গিয়ে বসতেই সিয়াম বলতে শুরু করে, বন্ধু, আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর আর হেব্বি কিউট, তোর সাথে অনেক মানাবে। তাহলে আর বলছি কি, তোর বন্ধু তো আর এলি তেলি কাউকে ভালোবাসতে পারে না, তাই না? এখন বল, কি জানতে পারলি? ভাবির নাম হচ্ছে লামিয়া জান্নাত হিমু। এতদিন দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে। আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সেজন্য ওর আব্বুর সাথে সব জায়গায় গিয়ে ওনার কাজটা বোঝার চেষ্টা করছে। লামিয়ার ফেভারিট কালার সবুজ, টেডি বিয়ার খুব পছন্দ, চকলেট, আইসক্রিম, গোলাপ ফুল এগুলো ফেভারিট। সিয়াম মোটামুটি লামির গোষ্ঠীতে যা ছিল সবকিছু জেনে এসেছে। সিয়াম আমাকে সব খুলে বলল। সব শেষে আমি বলি, আচ্ছা এখন কি করা যায় বলতো? আমার তো এইসব বিষয়ে কোনো এক্সপিরিয়েন্সও নেই, তুই বল কি করবো। আগে ওর পিছনে কিছুদিন সময় দিতে হবে। ভাবি যেটা পছন্দ করে সেই সব কাজ করতে হবে। মোট কথা, আগে ওর নজরে পড়তে হবে, যেটাতে বুঝতে পারবে তুই ওকে পছন্দ করিস, ভালোবাসিস। আচ্ছা তাহলে কোথা থেকে শুরু করবো বল? কোথা থেকে আবার? প্রথমে ওর বাসা থেকেই শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকেই ওকে ফলো করবো। কালকে কিরে জানিস না? শুভশ্রী শীঘ্রম, আজকেই চলো। কথা না বলেই সিয়াম ঈশানের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে উঠে গিয়ে স্টার্ট দিলে ঈশান উঠে বসে। সিয়াম বাইক চালাচ্ছে আর ঈশানকে বোঝাচ্ছে ওকে কি করতে হবে। ওরা প্রধানমন্ত্রীর বাসার সামনে চলে আসলো, কিন্তু বাসার সামনে অনেক সিকিউরিটি গার্ড থাকাতে ওরা সেখানে দাঁড়াতে পারলো না। বাসার অন্য সাইডে যেতেই ঈশান খেয়াল করলো লামিয়া অর্থাৎ মন্ত্রীর মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। সিয়াম সেটা দেখে বাইক থামিয়ে দিল। এরপর ঈশান লামিয়ার দিকে মুখ করে বাইকে হেলান দিয়ে হাতগুলো ভাঁজ করে, তারপর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল, কিন্তু লামিয়া ওর দিকে তাকাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ওইভাবে লামিয়ার দিকে তাকিয়ে থাকার পর একটা সময় লামিয়া খেয়াল করে কেউ ওর দিকে তাকিয়ে আছে। সেটার কেউ নয়, সেই ছেলেটা, যে ছেলেটা স্টেজে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। লামিয়া বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও বেশ কিছুক্ষণ যাবৎ ঈশান ওইখানে ওইভাবে দাঁড়িয়ে থাকার কারণে লামিয়া বুঝতে পারে যে এর মধ্যে কোনো রহস্য আছে। হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়। তাই ও আর ব্যালকনিতে না দাঁড়িয়ে ভেতরে চলে গেল। এর মাঝে সিয়াম বলল, দেখা হলো। ব্যথা দিয়ে চলে গেল। এইভাবে কি প্রেম করা যায় নাকি? আমি ওর দিকে তাকিয়ে আছি আর ও একবার আমার দিকে দেখলো না। হবে, টেনশন নিস না। প্রথম তো তাই একটু ভাব বেড়ে যাবে। তোকে ভাবই দিবে না, কিন্তু তুই ওর পেছনে বারবার ঘুরে যখন ওকে ইমপ্রেস করার চেষ্টা করবি, তখন ও তোকে নিয়ে ভাবতে শুরু করবে। তখনই তো ওর ভেতর প্রেমটা সৃষ্টি হবে। আর শোন, এত তাড়াতাড়ি করলে কিছুই হবে না। দেখ, আমি এসব আগে কখনো দেখিনি, করিনি, তাই কিছু জানিও না। টেনশন নিচ্ছিস কেন? আমি হ্যাঁ না। সেদিনের মতো ওরা সেখান থেকে বাসায় চলে যায়। পরদিনও ঠিক একইভাবে একই টাইমে ঈশান সিয়ামের সাথে লামিয়ার বাসার সামনে যায়, কিন্তু লামিয়া যখনই খেয়াল করে ঈশান ওকে দেখছে, তখন ও কয়েকবার ঈশানের দিকে তাকিয়ে তারপর আবার ভেতরে চলে যায়। ঈশানও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে আসে আর ভাবতে থাকে কিভাবে ওকে ইমপ্রেস করবে। আর ও তো যে সে মেয়ে নয়, বরং স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে। ঈশান অনেক ভেবেচিন্ত কোনো কুল কিনারা পায় না। পরদিন বাসার সামনে গিয়ে দেখে আজকে লামিয়ার ব্যালকনিতে নেই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসতে যাবে, তখনই ওর চোখ পড়ে বাসার দারোয়ানকে। ঈশান ভাবে দারোয়ানের কাছে একবার জিজ্ঞেস করবে লামিয়ার বিষয়ে, কিন্তু সরাসরি লামিয়ার কথা জিজ্ঞেস করলে নাও বলতে পারে। তাই এগিয়ে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, মামা শোনো, তোমাদের মন্ত্রী সাহেব কোথায় গেছে বলো তো? যেখানে যাক, আপনাকে বলতে যাব কেন? কে আপনি? কি আপনার পরিচয় বলুন তো? আর মন্ত্রী সাহেবের কথা জানতে চাচ্ছেন কেন? তেরি, এত দেখি পুলিশের মতো একদম জেরা করতে শুরু করে।
ঈশান এবার বুঝতে পারলো একে সোজা কথায় কাজ হবে না, তাই পকেট থেকে ওয়ালেটটা বের করে সেখান থেকে 1,000 টাকার একটা নোট বের করে দারোয়ানের সামনে কয়েকবার ঘোরাতেই দারোয়ান বলতে লাগলো, স্যার আর ম্যাডাম একটা মিটিং অ্যাটেন্ড করতে গেছে শহরের বাইরে, ফিরবে কখন? ফিরতে রাত হবে। ঈশান দারোয়ানকে টাকাটা দিয়ে এরপর চলে আসে। এভাবেই দেখতে দেখতে 3-4টা দিন কেটে যায়, কিন্তু ঈশান লামিয়াকে তেমন ভাবে দেখতেই পাচ্ছিল না, কারণ লামিয়ার আব্বু প্রধানমন্ত্রীর সাথে ব্যস্ততার কারণে বাইরে যাচ্ছিল আর বাসায় ফিরছিল রাতে, তাই ওর সাথে তেমন ভাবে ঈশানের দেখাই হচ্ছিল না, আর তাই ঈশানও ওর কাছাকাছি যেতে পারছিল না। গত 3 দিন যাবৎ ঈশান বারবার লামিয়ার বাসার সামনে এসেও ওকে দেখতে পাচ্ছিল না, তাই প্রতিদিনের মতো আজকেও এসে ফিরে যেতে হয়। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতে থাকে, লামিয়ার সাথে কিভাবে দেখা করব? ওর আব্বুর মতো ওইও অনেক ব্যস্ত, দিনে তো ওকে পাওয়াই যায় না। কি করব তাহলে? রাতে ওর সাথে দেখা করব? না না, এইভাবে রাতে দেখা করলে লামিয়া অনেক রিয়াক্ট করবে। আগে ওকে ইমপ্রেস করতে হবে। ঈশান অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় লামিয়াকে প্রথমে কিছু গিফট পাঠাবে, যেটাতে বুঝতে পারবে কেউ ওকে ফলো করছে কিংবা পছন্দ করে। পরদিন লামিয়ার পছন্দের কিছু চকলেটস সুন্দর করে একটা গিফট বক্সের মধ্যে রেখে তার ভেতর একটা চিঠি দিয়ে এরপর ওর বাসার সামনে চলে যায়। দারোয়ানকে ঈশান বক্সটা লামিয়াকে দিতে বলে দারোয়ান প্রথমে বারণ করলো, পরে দারোয়ানের পকেটে কিছু রাখতেই সে রাজি হয়ে যায়। ঈশান চলে আসার পর দারোয়ান সেটা লামিয়ার আম্মুর কাছে রেখে আসে, আর লামিয়ার আম্মু বক্সটা ওর রুমে রেখে আসে। রাতে লামিয়া বাসায় এসে নিজের রুমে যেতেই খেয়াল করে ওর বিছানার উপর কিছু একটা রাখা। লামিয়া বক্সটার কাছে এগিয়ে গিয়ে দেখে একটা গিফট বক্স, তো সেটা খুলতে গিয়েও খোলে না। এরপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়, শাওয়ারটা ছেড়ে দিয়ে ভাবতে থাকে, এখানে তো আমাকে তেমন কেউ চেনে না, তাহলে গিফট বক্সটা কে পাঠালো? বেশ কিছুক্ষণ লামিয়া কথাগুলো ভাবে, তারপর গোসল শেষে বাইরে বের হয়ে কাপড়গুলো চেঞ্জ করে। এরপর বিছানায় বসে বক্সটা খুলে দেখা ওর ফেভারিট কতগুলো চকলেটস আর তার সাথে একটি চিঠি। লামিয়া চিঠিটা খুলে পড়তে শুরু করে, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? তোমাকে দেখলে কতটা কিউট লাগে। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন তুমি আমার বুকের বাঁ পাশটা জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবেসেছি কিনা জানি না, কিন্তু তোমাকে দেখলেই যে ফিলিংসটা আমার ভিতর হয় সেটা আগে কখনো হতো না। যখন তুমি আমার সামনে থাকো তখন আমার হার্টবিটটা অনেক দ্রুত স্পাম করতে থাকে, যেন বারবার তোমার নামটাই বলতে থাকে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। চিঠিতে এতটুকু কথাই লেখা ছিল, তাই লামিয়া এর আগামাথা কিছুই বুঝতে পারলো না। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে লামিয়া বিছানায় শুয়ে ভাবছিল, চিঠিটা কে দিতে পারে? ওই ছেলেটা, যে ছেলেটা 2 দিন বাসার সামনে এসে দাঁড়িয়েছিল আর আমাকে দেখছিল? না না, ঠিক ওই যে হবে তা তো নয়। কত ছেলেই তো দেশে আসার পরে আমার পিছনে ঘুরেছে, তাদের মধ্যে কেউ হবে হয়তো। লামিয়া এভাবে উল্টোপাল্টা ভাবছিল বিষয়টা নিয়ে, কিন্তু ভেবে কিছু না পেয়ে অবশেষে একটা সময় ঘুমিয়ে পড়ে। ঈশান পরপর 3-4টা দিন ওইভাবে লামিয়াকে কিছু না কিছু গিফট পাঠায়, কিন্তু গিফটগুলো লামিয়া রেখে দেয়, আর প্রতিবারের মতো গিফটের সাথে একটা চিঠি থাকে। আজকের চিঠিটা এমন ছিল, লামিয়া, নীল কালারটা আমার খুব পছন্দের। তুমি কি কালকে একটা নীল শাড়ি পরতে পারবে? প্লিজ পরো। আমি দেখতে চাই আমার রাজকুমারীকে নীল শাড়িতে কেমন লাগে। লামিয়া তখন ভাবে, অদ্ভুত, কে লোকটা? কাউকে তো তেমন চোখে পড়তেছে না। আর আম্মু তো বললো গিফটগুলো নাকি দারোয়ান আমাকে দেওয়ার জন্য দিয়ে যায়, তাহলে হয়তো দারোয়ান আঙ্কেলের কাছ থেকে কিছু জানতে পারবো। কথাগুলো ভেবে লামিয়া বাসার বাইরে আসে। দারোয়ানের কাছে আসতে দারোয়ান এসে তখন তারা উঠে দাঁড়িয়ে লামিয়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, তোমাকে রোজ এই গিফটগুলো কে দেয় বলো তো? ম্যাডাম, গিফটগুলো একটা ছেলে এসে দিয়ে যায়। তোমাকে কেউ কিছু দিলে তুমি সেটা নিবে কেন বলো তো? আর আমি তো তোমাকে প্রথম দিনই বারণ করেছিলাম এগুলো নিতে, তাহলে নাও কেন? ম্যাডাম, ছেলেটা বললো ও নাকি তোমার ফ্রেন্ড। আসলে ঈশান দারোয়ানকে বলেছিল ও লামিয়ার ফ্রেন্ড, তাই দারোয়ানও ওকে একই কথা বললো। না, ও আমার ফ্রেন্ড না। শোনো, তোমাকে এরপর যদি ও কিছু দেয় তুমি কিন্তু নিবে না, তাহলে আমি খুব রাগ করব। আর ওকে বলবে আমি ওকে আমার সাথে দেখা করতে বলেছি, কেমন? আচ্ছা ম্যাডাম।
লামিয়া কতগুলো কথা বলে রুমে চলে যায়। লামিয়ার এই কথাগুলো বলার কারণ হচ্ছে লামিয়া দেখতে চাচ্ছিল কে ওকে এই জিনিসগুলো দিচ্ছে। তাছাড়া প্রথম দিন থেকেই লামিয়া বিষয়টা খেয়াল করছিল যে জিনিসগুলোর উপর ফেভারিট সেই জিনিসগুলোই ছেলেটা ওকে দিচ্ছে। ওই ভাই এত কিছু জানলো কি করে? লামিয়া নিজের রুমে গিয়ে ভাবতে শুরু করে, ছেলেটা কে হতে পারে? ওকে কখনো দেখেছি? মনে হচ্ছে না দেখেছি। প্রতিদিনের মতো ঈশান পরদিনও লামিয়াকে গিফট দেওয়ার জন্য আসলে দারোয়ান সেটা না নিয়ে ওকে ফিরিয়ে দেয় আর বলে ওঠে, শোনো ম্যাডাম, তোমার কাছ থেকে কিছু নিতে বারণ করেছে। কম পড়লো নাকি? কথাটা বলি আমি দারোয়ানকে 5,000 টাকা বের করে দিলাম। তখন দারোয়ান বলল, শোনো, এই টাকাটা নিয়ে আমি এগুলো নিতে পারবো না। ম্যাডাম জানতে পারলে খুব রাগারাগি করবে। তোমাকে ম্যাডাম দেখা করতে বলেছে, আর তুমি এগুলো আমার কাছে দিতে আসবে না। ম্যাডাম জানতে পারলে আমার চাকরিটাই থাকবে না। ঈশান বাসায় চলে আসে আর ভাবতে থাকে, সত্যিই কি লামিয়া ওকে দেখা করতে বলেছে? যদি দেখা করে তাহলে কি রিজেক্ট করে দেবে? রিজেক্ট করবে আর কোথায় বা ওর সাথে দেখা করবে? ও তো তেমন বাসা থেকে তেমন বের হয় না। যখন বের হয় ওরা আব্বুর সাথে কোনো না কোনো কাজের জন্যই বের হয়। ঈশান অনেক ভেবেচিন্তে ডিসিশন নেয় রাতে লামিয়ার সাথে দেখা করতে যাবে। সেদিন রাতে ঈশান বাসা থেকে বের হয়। এরপর মার্কেট থেকে লামিয়ার পছন্দের কিছু কালো গোলাপ নিয়ে এরপর বাসার সামনে চলে যায়। রাত 12টার দিকে বাসার পিছনের দিকে দেয়াল টপকে ঈশান পাইপ বেয়ে লামিয়ার রুমের ব্যালকনি দিয়ে রুমে প্রবেশ করে। গিয়ে দেখে লামিয়া ঘুমিয়ে পড়েছে। হাই রে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। নিজেই তো দেখা করতে আসতে বললো, আর এখন নিজেই ঘুমাচ্ছে। ঈশান গিয়ে ফ্লোরে বসে। এরপর লামিয়ার বিছানার সাথে থুতনিটা রেখে ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি অদ্ভুত মায়া ও চেহারাতে আছে, যেটা দেখে ঈশান বারবার নিজেকে হারিয়ে ফেলতে পারে। আজকে ঈশান প্রথম লামিয়াকে এত কাছ থেকে দেখছে। লামিয়া বালিশের উপর হাত পা ছুরি দিয়ে ঘুমাচ্ছিল, যেটাতে দেখতে ওকে একদম বাচ্চাদের মতো লাগছিল। তাই ঈশান ওর নাকটা টেনে দিয়ে বলে, হ্যাঁ দুষ্টু মেয়ে, কবে আমার হবে বলো তো? আর কবেই বা আমাকে জড়িয়ে ধরে বলবে, ঈশান আমি তোমাকে ভালোবাসি? তুমি কি জানো তোমাকে এইভাবে দেখতে কতটা কিউট লাগছে? আমি তো নিজের উপর থেকে নিজে কন্ট্রোল হারিয়ে ফেলছি। ইচ্ছে করছে তোমাকে একটু আদর করে দিই। ঈশান বেশ কিছুক্ষণ ধরে লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর ওর সাথে কথা বলতে লাগলো। কিন্তু লামিয়া ঘুমাচ্ছিল বলে রেসপন্স করছিল না, আর জেগে থাকলে হয়তো ঈশানকে সেই সুযোগটাই দিত না। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা ঈশান লামিয়ার পাশে বসে থেকে ওর সাথে কথা বললো। লামিয়া তখন একটু নড়ে চড়ে উঠতেই ঈশান লুকিয়ে পড়লো। এরপর লামিয়া অন্যদিকে ঘুরে শুলো। তখন ঈশান ওর মাথার পাশে গোলাপগুলো রেখে এরপর চলে যাবে। তখন ভাবলো একটা চিঠি লিখে যাবে। একটা কাগজে কিছু লিখে দিয়ে তারপর লামিয়ার কাছে গিয়ে ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। পরদিন সকালে লামিয়ার ঘুম ভাঙতেই খেয়াল করলো ওর সামনে কিছু কালো গোলাপ রাখা। সেটা দেখেই লামিয়ার মুখে একটা হাসি ফুটে ওঠে। তখন লামিয়া উঠে বসে গোলাপ হাতে নিয়ে ঘ্রাণ নেয়। আর তখনই গোলাপের মধ্যে থেকে একটা চিঠি পড়ে। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। এই তোমাকে না আমি নীল শাড়ি পরতে বলেছিলাম, তাহলে পরনি কেন? কালকে কিন্তু নীল শাড়ি পরবে, না হলে কিন্তু আমি খুব রাগ করবো। লামিয়া চিঠিগুলো পড়ার পরে বারবার কনফিউজ হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিল না ওকে কে এই জিনিসগুলো দিচ্ছে। দারোয়ানকে জিজ্ঞাসা করলে বলে আমার ফ্রেন্ড, কিন্তু আমি যখন বাসায় থাকি তখন এই জিনিসগুলো কেউ দিতে আসে না। দারোয়ান আঙ্কেলকে তো ওগুলো নিতে বারণ করেছিলাম, তাহলে এগুলো এখানে আসলো কি করে? কথাগুলো ভেবে লামিয়া ওর আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করে ওই জিনিসগুলো ওর রুমে কে রেখেছে। আম্মু বলে উনি এই বিষয়ে কিছুই জানে না। লামিয়া আবার দারোয়ানের কাছে গেলে দারোয়ান সেই একই কথা বলে। ও রুমে এসে ভাবতে শুরু করে। লামিয়া সারাটা দিন আর অন্য কোনো কাজে মন দিতে পারে না, শুধু ঈশানের কথাগুলো ভাবে। কিন্তু প্রথম 2-3 বাসার সামনে দাঁড়ালে ওকে দেখে চলে যেতে বলে। এখন আর ওর বাসার সামনে যায় না, সময়ে অসময়ে ওকে এভাবে সারপ্রাইজ করে। যাই হোক, সেদিন রাতেও ঈশান লামিয়ার কাছে যায়। তারপর ওর সাথে দীর্ঘ 1 ঘন্টা গল্প করে। লামিয়ার ধারণার বাইরে যে আজকে ঈশান ওর কাছে আসবে। ঈশান লামিয়ার সামনে বসতেই দেখতে পায় ও আজকে সত্যিই নীল শাড়িটা পরেছে, যেটাতে দেখতে ওকে কোনো নীল পরীর থেকে কম লাগছে না। তাই ঈশান লামিয়ার গালগুলো টেনে দিয়ে বলে, তোমাকে দেখতে একদম কিউট লাগছে, একদম গোলুমুলু রাজকুমারীটা। ইচ্ছে করছে একটু আদর করে দিই, কিন্তু না, আমি তোমার সম্মতি ছাড়া কিছু করব না। শুধু তোমার কপালে একটা ভালোবাসা পরশ এঁকে দিব। ঈশান আসার সময় ওর বিছানার পাশে কিছু সাদা গোলাপ আর একটা চিঠি লিখে রেখে আসে।
পরদিন সকালে লামিয়ার ঘুম ভাঙতেই ও গোলাপগুলো হাতে নেয়। গোলাপের মধ্যে একটা চিঠি দেখতে পায়, সেটা হাতে নিয়ে পড়তে শুরু করে। ধন্যবাদ রাজকুমারী, আমার কথাটা রাখার জন্য। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে নীল শাড়িতে। লামিয়া এবার নিজের দিকে তাকিয়ে দেখে ও সত্যি একটা নীল শাড়ি পরেছে। ওর মনে ছিল না যে ছেলেটা অর্থাৎ ঈশান ওকে 2 দিন আগে নীল শাড়ি পরতে বলেছিল। সেটা ভেবে লামিয়া একটা হাসি দিয়ে তারপর বিছানা ছেড়ে উঠে যায়। এভাবে 3টা দিন ঈশান লামিয়ার কাছে ওকে দেখতে যায়। তৃতীয় দিন লামিয়া ঘুম থেকে উঠে ফুলগুলো আর চিঠিটা থেকে ভাবতে শুরু করে। ছেলেটা আমার বাসায় আসে আর ও কে সেটা আমি এখনো জানতে পারলাম না। আজকে আমাকে জানতেই হবে ও কে, ওর উদ্দেশ্য কি। ওকে আমাকে সত্যি ভালোবাসে নাকি আমার সাথে টাইম পাস করার জন্য এমনটা করতেছে। সারাটা দিন ঈশানের কথা ভেবে কাটিয়ে দেয়। রাতে ঈশান ভাবে আজকে লামিয়ার কাছে যাবে কিনা। কেন জানি মনে হচ্ছিল আজকে লামিয়ার কাছে ও ধরা পড়ে যাবে। রাত 12টার দিকে ঈশান লামিয়ার বাসায় চলে যায়। এরপর ব্যালকনি দিয়ে লামিয়ার রুমে প্রবেশ করে। ঈশান ব্যালকনিতে নামার সাথে সাথেই একটা শব্দ হয়। তখন লামিয়া বুঝতে পারে ছেলেটা অর্থাৎ ঈশান এসছে। কে ওর কাছে আসে সেটা দেখার জন্য লামিয়া জেগেছিল, তাই শব্দটা পাওয়ার সাথে সাথেই লামিয়া এবার চোখগুলো বন্ধ করে নেয়। একটু পরে ঈশান প্রতিদিনের মতো ফ্লোরে বসে বিছানায় হাতের উপর থুতনিটা রেখে এরপর লামিয়ার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর বলতে শুরু করে, এই রাজকুমারী, কেমন আছো তুমি? আমি জানি তুমি অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই জানো তো। তোমাকে দেখার পর থেকে একটু ভালো নেই, ভালো করতে পারছি না। তোমাকে যখন না দেখি তখন আমার বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে, কিন্তু কি করবো বলো, তুমি তো অনেক বিজি, তাই না? তুমি তো যে কারণ হয় স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে, তা তো তোমার কাছে চাইলেও তো ছুটে আসতে পারি না। তুমি কি জানো এই ঈশান তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে? হয়তো জানো না, কিন্তু একটা দিন তোমাকে জানাবো। তুমি বুঝতে পারবে ঈশান তোমাকে কতটা ভালোবাসে। সেদিন তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়বে, তুমি নিজেও আমাকে ভালোবেসে ফেলবে। কথাগুলো বলার সময় ঈশান খেয়াল করছিল একটা মশা বারবার লামিয়ার মুখের সামনে ঘোরাঘুরি করছে, যেটা দেখে ঈশান এবার বলতে শুরু করে, এই পাজি সর, একদম আমার রাজকুমারীকে টাচ করবি না। তুই জানিস এখন পর্যন্ত আমি ওকে একটা টাচ করিনি, আর তুই ওর গায়ে টাচ করতে যাচ্ছিস। কথাগুলো শুনে লামিয়ার বেশ হাসি পাচ্ছিল। কেউ এভাবে নাকি মশের সাথে কথা বলে সেটা ওর জানা ছিল না। লামিয়া অনেক কষ্টে নিজের হাসিটা চেপে রেখে ওইভাবে চোখ বন্ধ করে রেখেছিল। লামিয়া মনে মনে ভাবছিল, ও তার মানে এই ছেলেটা আমার কাছে আসে, কিন্তু ও যদি আমার সাথে কিছু উল্টাপাল্টা করতো। না না, এসব কি ভাবতেছি আমি। ও তোমাকে ভালোবাসে বললো, তাহলে আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে কেন? আর যদি সেটাই হতো তাহলে প্রথম দিনই করতে পারতো। লামিয়ার খুব করে ইচ্ছে করছিল চোখটা খুলে ঈশানকে দেখতে, কিন্তু শত ইচ্ছাকে চাপা দিয়ে চোখ বন্ধ করে ঈশানের কথাগুলো শুনে যাচ্ছিল। আর ঈশান লামিয়ার সাথে বকবক করে যাচ্ছিল। এক পর্যায়ে বাতাসে লামিয়ার কিছু চুল এসে মুখের উপর এসে পড়ে। ঈশান এবার নিজের হাত দিয়ে লামিয়ার চুলগুলো কানের পিছনে গুঁজে দেয়। ঈশান ওকে টাচ করাতে লামিয়া আর থাকতে না পেরে এবার হঠাৎ করে উঠে বসে, যেটা দেখে ঈশান নিঃশুক আর ওর থেকে একটু দূরে সরে যায়। এবার লামিয়া ঈশানের দিকে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, সেদিন যে ছেলেটা স্টেজে ওর দিকে তাকিয়েছিল আর এরপর 2টা দিন ওর বাসার সামনে এসে দাঁড়িয়েছিল সেই ছেলেটা অর্থাৎ ঈশান। লামিয়ার ব্রেনটা অনেক শার্প, যার কারণে সেদিন অনুষ্ঠানে ঈশানের নামটা প্রথমবার আর আজকে নিজের নামটা বলতেই ও সেটা বুঝতে পারে যে এটা সেই ছেলেটা। ঈশান কিছু বলতে যাবে তার আগে লামিয়া বলতে শুরু করে, ও আচ্ছা, তার মানে তুমি রোজ এসে আমাকে দেখে যাও। গত 3টা দিন তুমি আমার কাছে এসেছো, কিন্তু আমি ধরতে পারিনি। আজকে ঠিক ধরে ফেলেছি। এখন কি হবে তোমার? এখন যদি আমি চিৎকার করে লোকজন জড়ো করি তাহলে তোমার কি অবস্থা হবে, বুঝতে পেরেছো? রোজ রাতে মন্ত্রীর বাসায় এসে তার মেয়েকে দেখে যাও, তোমার সাহস তো কম নয়। না মানে আসলে আসলে কি, আমি একা একটা মেয়ে, একটা রুমে থাকি, আর তুমি প্রতি রাতে আমার কাছে আসো। তুমি যদি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে আমার সাথে, তাহলে আমি তো সেটা জানতেই পারতাম না। আমি এখন চিৎকার করে সবাইকে জড়ো করব, আর সবাই এসে তোমাকে ইচ্ছা মতো আরং ধোলাই দিবে। তখন কেমন হবে বলো তো? প্লিজ 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 তুমি এমনটা করো না।
কথাটা বলেই ঈশান এবার লামিয়ার অনেকটা কাছে চলে যায় আর এক হাতে লামিয়ার মুখটা চেপে ধরে অন্য হাতে ওর মাথার পেছনে হাত রেখে যাতে লামিয়া চিৎকার করতে না পারে। লামিয়া এবার ছোটার জন্য চেষ্টা করে, তখন ঈশান বলতে শুরু করে, প্লিজ লামিয়া, একটু শান্ত হও। আমি তোমাকে সব বলছি। আসলে সেদিন ওই অনুষ্ঠানে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম, তখন দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি জানো, আমার স্বপ্নের রাজকুমারী হয়ে আমার কাছে আসছিলে। আমার দেওয়া বর্ণনা অনুযায়ী আল্লাহ যেন তোমাকে তৈরি করে আমার কাছে পাঠিয়েছিল, তাই বারবার আমি তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু যখন তোমার সামনে এসেছি, তখন তুমি আমাকে ইগনোর করে গেছো। তাই আমি ভেবেছিলাম প্রথমে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করব, কিন্তু তুমি তো তেমন মেয়ে না। আর তুমি তো আমাকে তোমার সাথে দেখা করতে বললে, তাই আমি গত 3টা দিন তোমার বাসায় এসে তোমার সাথে দেখা করেছি। কিন্তু সেটা তোমার ঘুমানোর পরে। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে আসি। প্লিজ তুমি কাউকে ডেকো না। আর হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ লামিয়া। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঈশান কথাগুলো একদমই বলে তারপর লামিয়ার মুখটা ছেড়ে দেয়। তখন লামিয়া বলতে শুরু করে, দূরে যাও, আমার থেকে দূরে যাও, একদম আমার কাছে আসবে না। ওকে ওকে, যাচ্ছি। কথাটা বলেই ঈশান দূর থেকে ওর একটু দূরে সরে যায় আর লামিয়া বলতে শুরু করে, তোমার সাহস কি করে হয় আমাকে টাচ করার? তুমি জানো আমি কে? আমি যদি একটাবার আমাদের লোকগুলোকে বলি, তাহলে তোমাকে ওরা মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আমি জানি তুমি সেটা করবে না, কারণ তুমি নিজে আমাকে দেখার জন্য তোমার কাছে আসতে বলেছিলে। আর সেটা যদি করতে, তাহলে দ্বিতীয় দিনই করতে, যখন দারুণকে গিফটগুলো পাঠিয়েছিলাম। সেদিনই তোমাদের লোকদের দিয়ে আমাকে মার খাওয়াতে পারতেন, কিন্তু সেটা করনি। তোমার ভিতরে একটা আগ্রহ কাজ করেছে আমাকে দেখার জন্য, তাই তুমি আজকে তোমার সাথে দেখা করতে বলছো। তুমি চেয়েছো, তাই আমি তোমার কাছে এসেছি। না, আমি চাইনি, আমি দেখতে চাইছিলাম তুমি কে। এটা তুমি উল্টা পাল্টা ভাবতেছো। দেখো, এর আগে আমি কিছু করে ফেলি, তার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর কখনো আমার কাছে আসবে না, না হলে কিন্তু আমি চিৎকার করব। ওকে ওকে ওকে, যাচ্ছি। এত রাগ করো কেন? আমি কিন্তু আবার আসবো। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তুমি শত অপমান করো আর অবহেলা করো, আমাকে দূরে সরিয়ে দিলেও আমি তোমার কাছে বারবার আসবো। তোমার মাথায় কি কিছু নেই নাকি? তুমি জানো আমি একজন মন্ত্রীর মেয়ে, তোমার সাথে আমার কিছুতেই যায় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমার রাজকুমারী, ভালোবাসলে সবই যায়, ওইটা কোনো বিষয় না। আর তাছাড়া তুমি মন্ত্রী মেয়ে হলেই বা কি, আমার কাছে তো তুমি আমার রাজকুমারী। আই লাভ ইউ পাগলি। ঈশানের কথায় লামিয়া বেশ রেগে যায়। উফ, তুই যাবি নাকি আমি সিকিউরিটি গার্ডের ডাকবো? ঈশান খেয়াল করলো রাগে লামিয়ার গাল দুটো ফুলের টমেটোর মতো লাল হয়ে গেছে, যেটাতে ওর সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে। তাই ঈশান আবার বলে উঠলো, আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। তুমি কি জানো রাগলে তোমাকে কত কিউট লাগে? কথাটা শুনে লামিয়ার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। ও আর কিছু বলতে যাবে তার আগে ঈশান ব্যালকনিতে চলে যায়। তখন লামিয়া বলে, ইডিয়েট। ঈশান কথাটা শুনে একটা মুচকি হাসি দিয়ে আবার রুমে ঢুকে। হঠাৎ করেই লামিয়ার সামনে এসে তারপরও কিছু বলতে যাবে তার আগে ওর কপালে একটা কিস করে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। আর যাওয়ার সময় বলে, এই ইডিয়েটটাকেই তোমাকে একদিন ভালোবাসতে হবে। লামিয়া যেন রেগে আগুন হয়ে যাচ্ছিল। ঈশান চলে গেলে লামিয়া বেশ কিছুক্ষণ ওইভাবে বিছানায় বসে থেকে ওর কথা চিন্তা করতে থাকে। ছেলেটা কি সত্যি আমাকে ভালোবাসে নাকি আমার শুধু ফ্লার্টিং করতেছে? এখনকার ছেলে করতেও পারে, ওদের দিয়ে বিশ্বাস নাই। আমাকে খুব সতর্ক থাকতে হবে আর সিকিউরিটি গার্ডদের বলতে হবে কেউ যেন বাসায় ঢুকতে না পারে। পরের দিন আমি আড্ডা দিচ্ছি আর লামিয়ার কথাগুলো ভাবছি। আমাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে সিএম জিজ্ঞেস করে, কিরে বন্ধু, তোর কি হয়েছে বলতো? না তেমন কিছু না। তোর কিছু হলে আমি সেটা বেশ বুঝতে পারি। এখন কি হয়েছে সেটা বল, আর লামিয়া কতটুকু কাছে এগুলি বলতো। বিষয়টা নিয়ে ঈশানের একটু মুডটা অফ। ঈশান সিয়ামকে গত কয়েকদিনের কথাগুলো সব খুলে বলে। সব শুনে সিয়াম বলতে শুরু করে, বলিস কি, তুই এত দূরে এগিয়ে গেছিস? চালিয়ে যাও গুরু, তোমার হবে। এতে মন্ত্রী মেয়ে কোনো প্রেসিডেন্টের মেয়েও তোমার প্রেমে পড়ে যাবে। শুন, ও খুব রাগী। কালকে ওর সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এরপর যদি আবার ওর বাসায় যাই, তাহলে তো সিকিউরিটি গার্ডদের দিয়ে এমন মার খাওয়াবে না, পরের দিন আর যেতেই পারবো না।
এইটা করার হলেও অনেক আগেই করতো, কিন্তু করেনি তো, তাই না? ও তো বলবে ওর কাছে না যেতে, কিন্তু তাই বলে কি তুই যাওয়া বাদ দিয়ে দিবি? তাহলে এইভাবে তো ওর সাথে টাইম পাস করতে চেয়েছিলি। তুই যতবার ওর কাছে যাবি ও তোকে নিয়ে ততবার ভাববে। একটা পর্যায়ে ভাবতে ভাবতে তোকে ভালোবেসে ফেলবে। শোন, ভাবনা থেকে কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়। তাই আমি বলি কি, তুই রোজ ওর কাছে যাবি। ও যতবার বারণ করবে তুই ততবার ওর কাছে যাবি। ঈশান সিয়ামের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে ভাবতে শুরু করে আর নিজের মনে মনে বলতে থাকে, সিয়াম তো ঠিকই বলেছে, লামিয়া তোমাকে যেতে বারণ করবেই। ও একটা ছেলেকে চেনে না, জানে না, সে ওকে হুট করেই ভালোবাসি কথাটা বললে লামিয়া তো একটু রিয়েক্ট করবেই। যতদিন আমি লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটি না শুনবো ততদিন ওর কাছে যেতেই থাকবো। এতে লামিয়া রাগ করুক বা আমাকে বকা দিক, সেটা ভালোবেসে করুক, আমাকে করে যেতেই হবে। কোথায় গেল আমার রাজকুমারী? ঈশান বিছানায় গিয়ে বসে। এর মধ্যে ওয়াশরুম থেকে শাওয়ারের সাথে গুনগুন করে গানের শব্দ ভেসে আসে, যার জন্য বোঝা যাচ্ছিল লামিয়া ওয়াশরুমে আছে। লামিয়া একটু আগে ওর আব্বুর সাথে বাসায় এসছে, যার জন্য সবেমাত্র শাওয়ার নিতে গেছে। ঈশান গিয়ে বিছানায় বসে। দীর্ঘ আধ ঘন্টা যাবৎ লামিয়া শাওয়ার নিচ্ছে, বেরোনোর কোনো নামও নেই, গন্ধও নেই। যা বাবা, এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেই নাকি? তাই তো বলি, এত সুন্দর হলে কি করে? এতক্ষণ ধরে সাবান লাগালে তো সুন্দর হবেই। তখন ঈশান ভাবে, কথাগুলো ভেবে ঈশান নিজে নিজেই হাসছিল। ঈশানের অপেক্ষার প্রহর কাটে। লামিয়া গোসল শেষ করে শরীরের টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। লামিয়া বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের দিকে যেতেই ঈশান খেয়াল করে লামিয়াকে ভেজা অবস্থায় দেখতে একদম অসাধারণ লাগছিল। ওর ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছিল, যেটা দেখে ঈশানের মধ্যে একটা ঘোরের মতো কাজ করছিল। লামিয়া ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার আগে ওর মনে হলো বিছানার উপর কেউ একজন আছে। তাই লামিয়া বিছানার দিকে তাকাতেই ও ঈশানকে দেখে। ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। লামিয়া এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ ঈশান উঠে গিয়ে ওর মুখের উপর হাত দিয়ে ওর মুখটা চেপে ধরে। এরপর লামিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে। লামিয়া চোখ বড় বড় করে ওর দিকে দেখতে থাকে। প্লিজ রাজকুমারী, চিৎকার করো না। কি করবো বলো? তুমি তোমাকে আসতে বারণ করেছিলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে না দেখেই থাকতেই পারলাম না। দিনে তো তোমার সাথে তেমন দেখা হয় না, তাই রাতেই তোমার কাছে আসতে হলো। ঈশান একটা জিনিস খেয়াল করলো, লামিয়ার কাছে যাওয়ার সাথে সাথে লামিয়া কেমন নিঃস্ব হয়ে গেছে আর ঈশানের মুখের দিকে তাকিয়ে ওর কথা বলা দেখছে। ঈশান লামিয়ার কাছে আসতে লামিয়ার হার্টবিটটা অনেক বেড়ে গেছে, যেটা ও স্পষ্ট বুঝতে পারছিল। মনের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল, যেটা কালকে একবার হয়েছিল যখন ঈশান ওর কাছে এসেছিল। ঈশান একটানা কথা বলে যাচ্ছে, লামিয়া নিশ্চুপ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। লামিয়াকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে ঈশান ওর মুখের উপর থেকে হাত সরিয়ে দেয়, কিন্তু লামিয়া এখনো কথা বলছিল না। ঈশান এবার লামিয়ার থেকে একটু দূরে সরে যায় আর বলতে শুরু করে, তুমি জানো তোমাকে এই ভেজে অবস্থায় দেখতে কত কিউট লাগছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেই। তুমি এক এক সময় এক এক রূপে আমার সামনে আসো, সেটা দেখে আমি বারবার তোমার প্রেমে পড়ে যাই। এবার লামিয়ার ঘোর কাটলো, দেখলো ঈশান ওর কাছ থেকে সরে গেছে। তখন লামিয়া বলতে শুরু করে, তুই আবার আমার বাসায় এসেছিস? দাঁড়া, আজকে তোর হচ্ছে। কথাটা বলেই লামিয়া আর কিছু বলতে যাবে, ঈশান তখন কোনো উপায় না পেয়ে ওকে নিজের কাছে টেনে নেয় আর লামিয়ার কোমর জড়িয়ে ধরে ওর মুখের এক পাশের একটা হাত রেখে হঠাৎ করেই লামিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয়। ঘটনা আকস্মিকতায় লামিয়ার চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। ঈশান লামিয়াকে পাগলের মতো কিস করছিল আর ও সেই একইভাবে নিশ্চুপ হয়ে রয়েছিল। লামিয়া কেন জানি ঈশানকে সরাতে পারছিল না, আর কিছু বলতেও পারছিল না, আবার ওর সাথে কোনো রেসপন্সও করছিল না। আজকে প্রথম কোনো পুরুষ ওকে এত কাছ থেকে স্পর্শ করলো। ঈশান চাচ্ছিল না লামিয়ার অসম্মতিতে ওকে টাচ করতে, কিন্তু ওর কাজের জন্য টাচ করতে হলো। দৈর্ঘ্য 15 মিনিট ঈশান লামিয়াকে কিস করার পর ছেড়ে দেয়, আর লামিয়া এখনো ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঈশান তখনই বলতে শুরু করে, ওয়াক থু থু, বাজে ছেলে, তোর কখনো ভালো হবে না। তুই আমাকে কিস করেছিস, আমি বললাম কখনো তোর গার্লফ্রেন্ড জুটবে না। কথাগুলো বলে লামিয়া নিজের ঠোঁটগুলো হাত দিয়ে মুছতে শুরু করলো। ঈশান একটা মুচকে হাসি দিয়ে বলল, গার্লফ্রেন্ডের দরকার নেই, তুমি আমার লাইফে আসলেই হলো। ডেভিল ছেলে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। লামিয়া কিছু বলতে যাবে, তার আগেই হঠাৎ করে টাওয়ালটা খুলে নিচে পড়ে যায়।
আর ঈশান ওর দিকে চোখগুলো বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে লামিয়া এবার নিচের দিকে তাকিয়ে একটা চিৎকার দেয়। আর ঈশান বুঝতে পারে এখানে থাকাটা ঠিক হবে না, তাই তো তৎক্ষণাৎ ব্যালকনি দিয়ে বাইরে চলে যায়। লামিয়ার চিৎকার শুনে ওর আব্বু আম্মু রুমের সামনে চলে আসে। লামিয়া, এই লামিয়া, কি হয়েছে? এভাবে চিৎকার করলি কেন? লামিয়া ততক্ষণ তাড়াহুড়ো করে পোশাকটা পরে নেয় আর ভাবে আমার কথা বলবে কি না। লামিয়ার আম্মু আবার বলে, কি রে, কি হলো? দরজা খোল। আর এভাবে চিৎকার করলি কেন? না আম্মু, কিছু হয়নি। তেলাপোকা, একটা তেলাপোকা আমার গায়ের উপর এসে পড়েছিল, তাই চিৎকার করলাম। তুমি যাও। কথাগুলো বলতে লামিয়ার আব্বু আম্মু সেখান থেকে চলে যায়। এরপর বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে শুরু করে, ছেলেটার কথা আমি আব্বু আম্মুর কাছে বলতে পারলাম না কেন? আব্বুর কাছে যদি একবার বলতাম তাহলে আব্বু মেরে ওর হাড় গোড়গুলো ভেঙে দিত। তাছাড়া একটা জিনিস আমার ভেবে খুব অবাক লাগতেছে, ছেলেটা যখন আমার কাছে আসছিল আমি কেমন নিশ্চুপ হয়ে গিয়েছিলাম, আর ও যখন আমাকে স্পর্শ করলো তখন আমার ভেতর কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, যেটা আগে কখনো হয়নি। তাহলে কি এটাই আমার ভালোবাসার প্রথম অনুভূতি, যেটা আমার আগে কখনো হয়নি? এই নিয়ে দুবার হলো। ও কাছে আসতেই হার্টবিটটা আরো বেড়ে গিয়েছিল, মনে হচ্ছিল হার্টটা খুলে হাতে চলে আসবে। লামিয়া কথাগুলো ভাবে আর বারবার ওর মুখে একটা হাসি ফুটে উঠছিল। আবার পরক্ষণেই ভাবে, না না, ওর তো অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। আব্বুর এত ক্ষমতা আর টাকা পয়সার জন্য তো আমার সাথে প্রেমের অভিনয় করতে পারে, সেটাই বা বুঝবো কি করে? কথাগুলো ভাবতে ভাবতে লামিয়া একটা সময় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশান বাসায় এসে বিছানায় শুয়ে ভাবতে থাকে, আমি এটা কি দেখলাম? এত সুন্দর জিনিস আমি কখনো দেখিনি। ঈশান সেদিন রাতে আর ঘুমাতে পারে না। সারা রাত লামিয়ার কথা ভেবেই কেটে যায়। 15টা দিন এভাবেই কেটে গেছে। আর ঈশানের সময় অসময়ে লামির সাথে দেখা করেছে, আর যখনই দেখা হয় তখনই লামিয়াকে নিজের কাছে টেনে নিয়েছে। লামিয়া ছোটার চেষ্টা করলে কখনো ঈশান মুখটা চেপে ধরেছে, না হয় নিজের ঠোঁটগুলো দিয়ে ওর ঠোঁটগুলো বন্ধ করে দিয়েছে। ঈশান একটা জিনিস খেয়াল করেছে, ও যখনই লামিয়ার কাছে আসে তখনই লামিয়া কেমন নিশ্চুপ হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায় ওর, যেটা থেকে ও ভাবতে শুরু করেছে লামিয়া হয়তো একটু একটু করে ওকে ভালোবাসতে শুরু করেছে, যার জন্য লামিয়ার কাছে আসলেই ও এইভাবে চুপচাপ হয়ে যায়। বিষয়টা লামিয়াও অনেকবার ভেবেছে, ঈশান ওর কাছে আসলে কেন সে কথা বলতে পারে না, কিন্তু ভেবেচিন্তে কোনো উত্তর খুঁজে পায়নি। ঈশান যতবার লামিয়ার সাথে দেখা করতে আসে ততবার লামিয়া ওকে বাসা থেকে বের হয়ে যেতে বলে আর বকাঝকা করে। ঈশান লামিয়ার কাছে আসলে ওর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। 15টা দিন কেটে গেছে, কিন্তু ঈশান লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পারেনি, বরং সময় অসময়ের কাছে বকা খেয়ে গেছে। এতে ঈশানের কোনো আফসোস নেই, ও সেটাকে ভালোবাসা হিসেবে নিয়েছে। ঈশান পরদিন রাতে লামিয়ার কাছে আসে, কিন্তু এসে দেখে লামিয়া রুমে নেই। ঈশান বেশ কিছুক্ষণ বসে থাকে, কিন্তু তারপরও যখন লামিয়া আসলো না তখন ঈশান আর বাড়িতে খুঁজে, কিন্তু কোথাও পায় না। সারা বাড়ি খুঁজে। ঈশান লামিয়ার জন্য অপেক্ষা করে বাসায় চলে যায়, আর তারপর দিন দুপুরে ওর বাসার সামনে আসে, কিন্তু আজকেও লামিয়াকে দেখতে পায় না। তখন ঈশান সিয়ামকে ফোন করে লামিয়ার খোঁজ খবর নিতে বলে। বিকালের দিকে সিয়াম ওকে ফোন করে বলে, বন্ধু, লামিয়া তো শহরের বাইরে গেছে ওর আব্বুর সাথে, তাই তুমি ওকে দেখতে পারছো না। টেনশন করো না, আর একটা দিন ওয়েট করো, তোমার রাজকুমারী চলে আসবে। সিয়ামের কথা শেষ হতে না হতেই ঈশান ফোনটা কেটে দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ঈশান লামিয়াকে এতটাই ভালোবেসে ফেলেছে যে ওকে একটা দিনও না দেখে থাকতে পারে না। দিন যত যাচ্ছে ঈশান লামিয়াকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। লামিয়া যতই ওকে অপমান আর অবহেলা করে দূরে সরিয়ে দেয়, ঈশান ততটাই লামিয়াকে বেশি ভালোবেসে ফেলে। 2 দিন পর লামিয়া বাসায় আসে। অন্যদিকে ঈশানের আম্মু ওকে বলে ওঠে, আব্বু শোনো, তোমার নানু ওনাদের বাসায় যেতে বলেছে। ঈশান ভাবে নানুর বাসায় গেলে হয়তো 2-3 দিনের মধ্যে ফিরতে পারবে না, আর গত 2 দিন ধরে ও লামিয়াকে দেখেনি, তাই ওর ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করছে। ঈশানের মনে হচ্ছিল লামিয়াকে একটা নজর না দেখলে দম বন্ধ হয়ে আসছে তার। তাই ঈশান আম্মুকে বলল, আম্মু, একটা দিন পরে যাই। আব্বু, এটা কেমন কথা? তোমার নানু বৃদ্ধ মানুষ, উনি তোমাকে দেখতে চেয়েছে। আর তাছাড়া তুমি তো সচরাচর বাসায় আসো না, যে কোনো সময়ই তোমার ক্যাম্পে ফিরে যেতে হতে পারে।
তাই তুমি আজকেই যাবে আর এক্ষুনি বের হবে। ঈশান আম্মুর কথা ফেলতে পারে না, আর কখনো আম্মুর মুখের উপর কথা বলেনি, তাই ঈশান রেডি হয়ে বেরিয়ে পড়ে নানুর বাসার উদ্দেশ্যে। 2 ঘন্টা জার্নি করার পরে পৌঁছে যায়। সেদিন রাতে লামিয়া ভাবছিল, ছেলেটা কেমন অদ্ভুত ভাবে আমার জীবনে চলে আসলো। আমি ওকে শতবার অপমান আর অবহেলা করে দূরে সরিয়ে দিলেও ও আমার কাছে বারবার ফিরে আসে। হয়তো সত্যি আমাকে ভালোবাসে। কেমন যেন ওর মধ্যে অদ্ভুত এক মায়া আছে। ও যখন আমার কাছে আসে তখন আমি ওকে কিছুই বলতে পারি না। কেন হয় এরকম? আগে তো কখনো এরকম হয়নি। আর ও তো আমার যতটা কাছে এসেছে, অন্য কেউ এতটা কাছে আমার আসেনি। জীবনের প্রথম কোনো ছেলে আমাকে টাচ করেছে, আর সেটা ঈশান। ঈশান যখন আমাকে নিজের কাছে টেনে নেয় তখন কেমন একটা ভালো লাগা কাজ করে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, এসব কি ভাবছি আমি? আমি কেন ওকে ভালোবাসতে যাব? ও কোথায় আর আমি কোথায়? আমি এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আমাকে এসব নিয়ে ভাবলে চলে না। লামিয়া মুখে একথা বললেও ওর মন অন্য কথা বলছিল। দেখতে দেখতে 10টা, 11টা, 12টা এরকম করে 3 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখনো ঈশান আসছে না। রাত যতটা গভীর হচ্ছে, লামিয়ার ততটাই ঈশানকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছিল। ও বুঝতে পারছিল না ওর ভেতরে কেন এই অস্থিরতা কাজ করছে। আর এটাই স্বাভাবিক, যখন একটা ছেলে কোনো মেয়ের পিছনে ঘুরবে। প্রথম কয়েকদিন ঘোরার পর মেয়েটা ছেলেটাকে পাত্তাই দেবে না, কিন্তু একটা সময় যখন ছেলেটা ওর পেছনে ঘোরা বাদ দিয়ে দেবে, তখন মেয়েটা অবশ্যই ছেলেটাকে নিয়ে ভাববে। আর লামিয়ার ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছে। লামিয়া ঈশানকে দূরে সরিয়ে দিলেও আজ খুব করে ওর মন চাচ্ছিল ঈশানকে একটা বার দেখার জন্য। লামিয়ার এই আশা জেগে আছে যে ঈশান ওর কাছে আসবে, কিন্তু এইভাবে কেটে গেল আরো 1টা ঘন্টা। রাত 1টা বেজে গেছে, কিন্তু আজকে আর ঈশান আসেনি। আর লামিয়ার অনেক ঘুম পাচ্ছিল, তাই ও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশানের মামা মামি, মামাতো ভাই বোন ওদের সাথে ভালোই সময় কাটাচ্ছে, কিন্তু রাতে শোবার পর আর ঘুমাতে পারছিল না। বারবার লামিয়ার কথা মনে পড়ছিল। এমনিতে 2টা দিন ওকে দেখেনি, তারপর আজকে ওকে দেখতে পাবে না, সেটা ভেবে ঈশানের ভেতর কেমন অস্থিরতা কাজ করছিল। ওর বারবার মনে হচ্ছিল এক্ষুনি ছোট্ট লামিয়ার কাছে চলে গেলে ওর ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস আসতো, কিন্তু সেটা করার কোনো উপায় নেই। অনেক কষ্টে ঈশান সেদিন রাতে ঘুমায়। এভাবে কেটে গেছে পর পর 2টো দিন। আর লামিয়া এই 2টো দিন ঈশানের কথা অনেক ভেবেছে, কিন্তু কেন ভেবেছে সেটাও বুঝতে পারেনি। পরদিন 2 দিন ঈশান লামিয়ার সাথে দেখা করতে আসেনি। আজকে কোনো কাজ না থাকায় ও ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল, আমি এত কেন ওর কথা ভাবতেছি? জীবনে প্রথম কোনো ছেলেকে নিয়ে আমি এতটা ভেবেছি, সেটা কিসের জন্য কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই 2টা দিন তো একবারও ঈশান আমার কাছে আসলো না। ও তো প্রতিদিন একবার করে বাসার সামনে আসে, কিন্তু ওকে তো আজকে বাসার সামনেও দেখলাম না। না, কি হলো ওর? তাহলে কি ও আর 10 জন ছেলের মতো আমার সাথে টাইম পাস করছিল? যেই দেখলো আমি ওর প্রস্তাবে রাজি হয়নি, সে আমাকে ছেড়ে চলে গেল। যাই হোক, সেটা আমার জন্য ভালো হয়েছে। ওর সাথে রিলেশনে গেলে আব্বু সেটা কখনোই মেনে নিবে না। ঈশান বাসায় এসে সিএমকে ফোন দেয় লামিয়া বাসায় এসেছে কিনা সেটা জানার জন্য। ঈশান ওকে লামিয়ার খোঁজখবর নিতে বললে সিএম সরাসরি ওর বাসার সামনে চলে আসে আর ঈশানের সব ইনফরমেশন দেয়। এর মধ্যে লামিয়ার স্কুল লাইফের ফ্রেন্ড নীলা ওর বাসায় আসে। অনেকদিন পর 2 বান্ধবীর দেখা, তাই গল্পের জন্য শেষ নেই। এক পর্যায়ে নীলা লামিয়াকে ওর সাথে শপিং মলে যাওয়ার কথা বললে লামিয়া বলে ওঠে, শোন, আম্মু আমাকে যেতে দিবে না। তুই যদি আম্মুকে রাজি করতে পারিস তাহলে আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে। নীলা গিয়ে লামিয়ার আম্মুকে বলে প্রথমে না যেতে দিতে চাইলেও পরবর্তীতে রাজি হয়, কিন্তু উনিও তাদের সাথে যাবে। তো সিয়াম ঈশানকে যখনই ওদের বাসার সামনে আসতে যাবে তখনই লামিয়া ওর আম্মু আর নীলা বাসা থেকে বের হয়, আর সিয়াম তখন ঈশানকে ওদের বাসা সামনে আসতে বারণ করে। দোস্ত, লামিয়া কোথায় যেন যাচ্ছে, তোর এখন এইখানে আসার দরকার নেই। আমি তোকে সব ইনফরমেশন দিচ্ছি। ওরা পার্মানেন্ট যেখানে যাবে আমি তোকে সেখানে আসতে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে। সিয়াম ওদের ফলো করতে থাকে। এক পর্যায়ে ওরা শপিং মলের সামনে এসে থামলে সিয়াম ঈশানকে শপিং মলে আসতে বলে। ঈশান মিনিট 20 মধ্যে শপিং মলে চলে আসে। তারপর সিয়াম ঈশান শপিং মলে ঢুকে লামিয়ার পিছু করতে থাকে। লামিয়ারা সামনে হাঁটছে, ঈশান ওর পেছনে পেছনে যাচ্ছে। একটা পর্যায়ে লামিয়া একটা গ্লাসের সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করে ওর পেছনে ঈশানের মধ্যে কেউ আছে। তো তৎক্ষণাৎ লামিয়া সেখানে দাঁড়িয়ে গেল।
ঈশান বুঝতে পারে লামিয়া হয়তো ওকে দেখে ফেলেছে, তাই ঈশান সেখান থেকে সরে যায়। আর লামিয়া পেছন ঘুরে দেখে কেউ নেই। ঈশানকে দেখলাম মনে হলো, ও এখানে আবার আসবে কোথা থেকে? আমিও কি উল্টাপাল্টা ভাবি না? ওকে নিয়ে ভাবতে ভাবতে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। কথাগুলো ভেবে লামিয়া হাঁটতে শুরু করে। দীর্ঘ 2 ঘন্টা পর শপিং মলে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু লামিয়ার কিছুই পছন্দ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ওরা একটা দোকানে গিয়ে পার্মানেন্ট বসে। তারপর লামিয়ার পছন্দের কালারের কয়েকটা লেহেঙ্গা দেখতে থাকে। এবারও ঈশান লামিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য ওর থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। এবার লামিয়ার ঈশানের উপর নজর পড়ে। ঈশানের দিক থেকে চোখ ফেরাতেই ওর মনে হয় ঈশানকে দেখলাম মনে হলো। লামিয়া আবারও ঈশানের দিকে তাকায়, কিন্তু তখনও দেখে ওইখানে আর কেউ নেই। ঈশান সিএম এর কথা মতো বারবার ওর সামনে গিয়ে আবারও ওর চোখে ফাঁকি দিয়ে দূরে সরে যাচ্ছিল, যাতে করে লামিয়া ঈশানকে নিয়ে একটু হলেও ভাবে। একটা পর্যায়ে নীলা কালো কালারের একটা লেহেঙ্গা দেখে লামিয়াকে বলে, লামিয়া দেখ এসে কেমন। কিন্তু লামিয়ার সেদিকে কোনো খেয়াল নেই। অন্যমনস্ক হয়ে ঈশানের কথাই ভাবছিল। তাই এবার নীলা ওকে একটু জোরে বলল, এই লামিয়া তোর আবার কি হলো? কি এত ভাবছিস বলতো? নীলার কথায় লামিয়া একটু হকচকিয়ে যায় আর আমতা আমতা করে বলে, কই কিছু না তো। দেখ তো এটা কেমন। নীলার কথা মতো লামিয়া লেহেঙ্গাটাকে ভালো করে দেখে বলে ওঠে, ঠিকঠাক। তাহলে বসে আছিস কেন? যা গিয়ে ট্রাই করে দেখ। দূর থেকে ঈশান ওদের কথাটা শুনে ফেলে, তাই আর দেরি না করে সেখান থেকে সরে যায়। নীলার কথা মতো লামিয়া এবার ট্রায়াল রুমে চলে যায়। তারপর গিয়ে দরজাটা আটকে দিয়ে পেছনের দিকে ঘুরতে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। লামিয়া ওকে কিছু বলতে যাবে, তার আগেই ঈশান ওকে এক টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে মুখটাকে চেপে ধরে বলতে শুরু করে, এই সবসময় তুমি আমাকে দেখলে তো চেঁচামেচি করো কেন বলো তো? তোমার কাছে আসলে তো কিছুই বলতে পারো না, কিন্তু তোমার সাথে যখন দেখা করতে আসি তখন এরকম ছটফট কেন করো? এখন তুমি এত নিশ্চুপ কেন জানো? কারণ তুমি আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু সেটা নিজে মুখে স্বীকার করছো না। স্বীকার তো তোমাকে করতে হবে। বলো তুমি আমাকে ভালোবাসো? লামিয়া তখন মাথা নেড়ে না শুধু উত্তর দিল। ঈশান বলে ওঠে, এই দুষ্টু মেয়ে, কেন বারবার এইভাবে আমাকে ফিরিয়ে দিচ্ছ বলো তো? সত্যি বলছি, তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি জানো, জীবনের প্রথম তোমাকে আমি ভালোবেসেছি, অন্য কাউকে নয়। তুমি যতই আমাকে অবহেলা করো না কেন, আমি শুধু শুধু তোমাকেই ভালোবাসি। আর বেশিই যাব। তুমিও হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারবে, কিন্তু যখন আমি তোমার থেকে দৌড়ে চলে যাব তখন। কথাটা শুনে লামিয়ার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করে, কিন্তু সেটাই কেন ও বুঝতে পারে না। ঈশান লামিয়াকে ওইভাবে জড়িয়ে ধরে রেখে বকবক করেই যাচ্ছিল, আর লামিয়া প্রতিবারের মতো ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঈশান ওর এমন নিশ্চুপ হয়ে যাওয়া দেখে মুখ থেকে হাতে সরিয়ে নিয়ে বলতে শুরু করে, প্লিজ বলো রাজকুমারী, একবার বলো ভালোবাসো তুমি আমাকে? তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু সেটা মুখে বলতে চাইছো না। ঈশান খেয়াল করেছে লামিয়া শপিং মলে আসার পর থেকে ওর মুডটা কেমন যেন অফ, তাই বলে উঠলো, আমি খুব ভালো করে জানি তোমার মুডটা কেন অফ। এই 2টা দিন আমাকে দেখতে পাওনি, সেই জন্য তোমার মুড অফ। কিন্তু লামিয়া এটা বুঝতে পারছিল না ঈশানকে দেখার জন্য ওর মনটা ব্যাকুল ছিল কেন। ঈশানের জন্য যে ওর মনটা খারাপ সেটা ওকে কে বোঝাবে? প্লিজ বলো ভালোবাসো। দেখো, আমি আর এভাবে ওয়েট করে থাকতে পারছি না। খুব ইচ্ছে করে তোমাকে একটু আদর করে দিতে, কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাও না। প্লিজ আমাকে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই। আগে বলো ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসি না। তাই যদি আমি প্রমাণ করে দিতে পারি? সেটা কখনো হবে না। তুমি একটা স্বপ্নের মধ্যে আসো। ঈশান লামিয়াকে আর কিছু বলতে না দিয়ে এবার ওর মুখের 2 পাশে হাত দিয়ে যখনই লামিয়ার দিকে নিজের ঠোঁটটা এগোয়, লামিয়া বুঝতে পারে ঈশান ওকে কিস করতে যাচ্ছে। তখন লামিয়া ওকে থামানোর জন্য ঈশানকে বাধা দিলেই ঈশান ওর হাতটা সরিয়ে লামিয়াকে যখনই কিস করতে যাবে তখনই লামিয়া রেগে গিয়ে ঈশানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দিয়ে ঠাস ঠাস করে ঈশানের গালে 2টা থাপ্পড় মেরে দেয়। ঘটনা আকস্মিকতায় ঈশান সেখানে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তখন লামিয়া কড়া গলায় বলতে শুরু করে, তুই কেন বুঝিস না? আমার তোকে সহ্য হয় না, তারপরও বারবার কেন তুই আমার কাছে আসিস? তুই নিজের লেভেলটা দেখেছিস আর আমার লেভেলটা দেখেছিস?
কই তুই আর কই আমি? তোর সাথে আমার কিছুতেই যায় না। বারবার এই কথা বলার পরও কেন তোর মাথাতে কিছু ঢুকে না? আর প্রতিদিন কেন আমাকে এত ডিস্টার্ব করিস? তুই বুঝিস না তুই আমার কাছে আসলে আমি ডিস্টার্ব হই? তারপরও কেন বারবার তুই নির্লজ্জ বেহারার মতো আমার কাছে আসিস? তোর কিছুর কি সামান্য কমন সেন্স বলে কিছু নাই? তুই কেন বুঝিস না তুই আমার কাছে আসলে আমার অস্বস্তি ফিল হয়, সেজন্য আমি তোর সাথে কথা বলতে পারি না। বারবার এক কথা তোকে কতবার বলবো? আমি তোকে ভালোবাসি না, বাসি না, বাসি না। আই জাস্ট হেট ইউ। লামিয়া ঈশানের কর্মকাণ্ডে অনেকটাই রেগে গিয়ে কথাগুলো বলে তাই এবার একটু শান্ত হয় আর রাগে ও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ঈশান লামিয়ার কথা বুঝতে পারে না। ও লামিয়ার কাছে আসলে ও ডিস্টার্ব হয়, বিরক্ত বোধ করে। এবার ঈশান শান্ত গলায় বলে, আমি বুঝতে পারিনি আমাকে তুমি কখনোই ভালোবাসতে পারবে না। আমি মনে করেছিলাম আমি যদি তোমাকে ভালোবেসে তোমার কাছে আসার চেষ্টা করি, তোমাকে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি, তাহলে তুমি আমাকে একটা সময় ভালোবাসবে। কিন্তু আমার জানা ছিল না মন্ত্রীর মেয়েরা কখনো ভালোবাসতে পারে না, ওদের মন বলতে কিছু হয় না। ভুল করেছি আমি তোমাকেও ভালোবেসে, ভুল সময় আমি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। আমার বোঝা উচিত ছিল তুমি একজন মন্ত্রীর মেয়ে, বিদেশ থেকে লেখাপড়া করে আসছো। তোমার স্ট্যাটাসটা আর আমার স্ট্যাটাসটা কখনোই মেলে না। অন্যায় করেছি আমি তোমাকে ভালোবেসে, সেটা আজকে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ। তোমাকে এতদিন ভালোবেসে ডিস্টার্ব করার জন্য আমি সরি। আর কখনো আমি তোমার সামনে আসবো না। তুমি যেহেতু চাও না আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে আসি, তাই আমি আর তোমার কাছে আসবো না। দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। জীবনে প্রথমবার তোমাকে ভালোবেসেছি, তাই হয়তো কখনো ভুলতে পারবো না। তুমি যে আমাকে এতটা ঘৃণা করো সেটা জানতে পারলে আগে আমি আর কখনো তোমার কাছে আসতাম না। মাফ করে দিয়ে তুমি আমাকে, তোমাকে এতটা ডিস্টার্ব করার জন্য আমি সত্যি সরি। ভালো থেকো। কথাগুলো বলেই ঈশান ট্রায়াল রুম থেকে বেরিয়ে যায়। কিছু না বলে হাঁটতে শুরু করে। সিয়াম ওকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকে, ঈশান, হাই ঈশান, কি হয়েছে তোর? কি রে, কথা যাচ্ছিস? কিন্তু ঈশান সিয়ামের কোনো কথা না শুনে সোজা শপিং মল থেকে বেরিয়ে বাইকটা স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে লামিয়া পাথরের মূর্তির মতো ট্রায়াল রুমে ওইভাবে দাঁড়িয়ে থাকে। একটু আগে ও ঈশানকে কি বললো আর ঈশান ওকে কি বললো সেটা ভেবে ওর এখন বেশ খারাপ লাগছে। যখন ঈশান বলল যে ও আর কখনো লামিয়ার সামনে আসবে না, তখন থেকে লামিয়ার কেমন যেন একটা খারাপ লাগা কাজ করতে শুরু করেছে। এই 2টা দিন লামিয়া ঈশানকে না দেখতে পেয়ে ওর ভেতরে একটা অস্থিরতা কাজ করেছে। ঈশান যদি সত্যি ওর সামনে আর না আসে, লামিয়া কি করে ওকে না দেখে থাকবে? ঈশান চলে যাওয়াতে লামিয়ার এবার একটু খারাপ লাগে, কিন্তু সেটা যে ঈশানের জন্য ও সেটা এখনো বুঝতে পারছে না। নিজের অজান্তেই লামিয়া ভালোবেসে ফেলেছে ঈশানকে। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে। তারপর যখন ওর আম্মু ওকে ডাকে তখন লামিয়া সেখান থেকে বেরিয়ে যায়। নীলা ওকে জিজ্ঞেস করে, কিরে, তোকে বললাম এটা ট্রাই করে আসতে, আর তুই কি করলি? দীর্ঘ 8 ঘন্টা দাঁড়িয়ে কি করলি বলতো? আমার ভালো লাগতেছে না, আমি বাসায় যাব। মানে কি? এখনো তো কিছু কেনাকাটা হলো না, তা এত তাড়াতাড়ি বাসা যাবে কেন? বললাম তো। আর সেটা হয়তো ভুল সময় ভুল মানুষকে, তাই ওর ভালোবাসাটা লামিয়া বুঝতে পারেনি। সেটা ভেবেই ঈশানের বেশ কষ্ট হচ্ছিল। ঈশান আর থাকতে না পেরে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে চিৎকার করে বেশ কিছুক্ষণ কান্না করে আর একা একাই বলতে থাকে, লামিয়া, আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? তুমি আমার ভালোবাসাটা একবার বোঝার চেষ্টা করলে না। আমি কেন বারবার তোমার কাছে ছুটে যাই সেটা জানার চেষ্টা করলে না। আমাকে যখন এতটাই ঘৃণা করো তাহলে প্রথম দিন আমাকে বলে দিতে পারতে, আমি আর তোমার কাছে যেতাম না। আমি জানতাম কেউ কাউকে সত্যিকারে ভালোবাসলে সে অবশ্যই তাকে পায়, কিন্তু আজকে জানতে পারলাম আমার ধারণাটা ভুল ছিল। মন্ত্রীর মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। আমার মতো ছেলে তোমাকে ভালোবাসার যোগ্যই না। কথাগুলো বলতে বলতে ঈশান ওয়াশরুমের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। অন্যদিকে লামিয়া বাসায় এসে তারপর নিজের রুমে চলে যায়। কিছুই ভালো লাগছিল না ওর।
তাই ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তবুও কেন যেন খারাপ লাগছিল। ও বুঝতে পারছিল ঈশানকে ওই কথাগুলো বলা ঠিক হয়নি, কিন্তু রাগের মাথায় ও কথাগুলো বলে ফেলেছে। লামিয়া একটু বেশি রাগী, তাই কখন কি করে ফেলে সেটাও বুঝতে পারে না, কিন্তু রাগটা কমে গেলে বুঝতে পারে ও কি ভুল করেছে। শপিং মল থেকে বাসায় আসার পর লামিয়া ঈশানকে নিয়ে এতটা ভেবেছে যে ভাবতে ভাবতে ওর অন্যদিকে কোনো মনে নেই। সারাটি দিন লামিয়া ঈশানের সাথে করা দুর্ব্যবহারের কথা ভেবেছে, আর ভেবে ও একটা জিনিস পেয়েছে, ও ঈশানকে ভালোবাসে। না হলে ওর জন্য এতটা খারাপ লাগতো না। আজকে ঈশানকে অপমান করে ওর নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছিল। এটা আমি কি করলাম? যে ছেলেটা আমাকে এতটা ভালোবাসে তাকে আমি এইভাবে অপমান করে দূরে সরিয়ে দিলাম। রাগের মাথায় আমি এটা কি করলাম? ও যদি আমাকে সত্যিকারে ভালো নাই বাসতো তাহলে শত অপমানের অবহেলা সহ্য করে বারবার আমার সামনে আসতো না। আর আমি এটা কি করলাম? ও কিভাবে কষ্ট দিলাম? সত্যিকারের ভালোবাসাটা আমি বুঝতেই পারলাম না। ঈশান আমাকে এতদিন ধরে ভালোবাসি কথাটা বারবার বলে যাচ্ছে, কিন্তু আমি বুঝতেই পারলাম না। আমি ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আগে কেন বুঝতে পারলাম না? যখন ও আমার কাছে ভালোবাসার কথাটা বলতে আসতো, ছেলেটাকে এতটা কষ্ট দিয়ে ফেললাম আমি তো এটা করতে চাইনি। কেন জানি ঈশানকে বাধা দিতে গিয়ে হয়ে গেল। ঈশানকে কষ্ট দিয়েছে লামিয়া, সেটার জন্য অনুতপ্ত হচ্ছে। আর কখন যে ওর চোখের কোণা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সেটা সে বুঝতেই পারে না। লামিয়া চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ঈশান, আমি ভুল করে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। এখন আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। ভুল করেছি আমি তোমাকে ফিরিয়ে দিয়ে। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। কথাগুলো ভাবতে ভাবতে লামিয়া ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নেওয়ার পর ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপর রুমে এসে শুয়ে পড়ে। শুয়ে পড়তেই ওর চোখে ঘুম চলে আসে। বিকালের দিকে ঘুম ভাঙতেই ওর শরীরটা কেমন যেন গরম গরম লাগছিল। তার আর বুঝতে বাকি রইল না যে ও জ্বর এসছে। আসলে ঈশান বেশিক্ষণ ধরে গোসল করলে জ্বর আসবে, ছোটবেলা থেকেই তেমনটা হয়ে আসছে। দুপুরে ঈশান খেতে চায়নি, তাই আম্মুকে ডাকতে এসে দেখে ঈশান ঘুমাচ্ছে। আম্মু ওকে ডেকে তুলেনি তার জন্য। বিকেল হয়ে গেল, ঈশান বাইরে যাচ্ছিল না দেখে আম্মু ওকে আবার ডাকতে রুমে ঢুকে। ঈশান আব্বু, কোথায় তুমি? দুপুরে লাঞ্চ করলে না, আর একবারও তো বাইরে বেরোলে না। কি হয়েছে তোমার আব্বু? কি হয়েছে তোমার? আম্মু কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে দেখে ঈশান এখনো শুয়ে আছে, একটা কম্বল গায়ে দিয়ে। আম্মু ওর পাশে বসে আর বলতে শুরু করে, তুমি এই অবেলায় শুয়ে আছো কেন বলো তো? না আম্মু, এমনি শরীরটা একটু খারাপ লাগছে তাই। ঈশান জ্বরের জন্য কথাটা ভালো মতো বলতে পারছিল না। এবার আম্মু সেটা বুঝতে পেরে বলে, মানে কি তোমার শরীর খারাপ লাগছে আর তুমি আমাকে বলনি? কথাটা বলেই এবার আম্মু ঈশানের মুখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বর আসছে। তখন আম্মু উত্তেজিত হয়ে বলতে শুরু করে, এ কি আব্বু, জ্বরে তো তোমার গাটা পুড়ে যাচ্ছে আর তুমি আমাকে একবারও বলনি? আম্মু তেমন কিছু না, একটু জ্বর এসেছে। তুমি বলেছো একটু, জ্বরে গা পুড়ে যাচ্ছে। কথাটা বলেই এবার আম্মু তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই একটা বাটিতে পানি এনে ওর মাথায় জলপট্টি দিতে শুরু করে। আম্মু বুঝতে পারছিল যে ঈশান শীতে কাঁপছে। তখন আম্মু এসিটা বন্ধ করে দিয়ে এরপর আরেকটা কম্বলও গায়ে চাপিয়ে দেয়। ঈশান স্পষ্ট দেখতে পাচ্ছিল ওর আম্মু চোখে পানি, তাই ও বলল, আম্মু তুমি কান্না করো না, তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কান্না করব না তো কি করব বলো? তোমার এমন অবস্থায় আমি নিজেকে কি করে শান্ত করি বলো তো? তুমি জানো না তোমার আম্মু তোমাকে নিয়ে কত টেনশন করে। জ্বরটা বাঁধালে কি করে বলো তো? আম্মু কথাগুলো কাঁদো কাঁদো গলায় বলল। ঈশান কোনো কথা না বলে চুপচাপ রইল। তখন আম্মু বলতে শুরু করলো, নিশ্চিত অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিয়েছো, তাই তো সেজন্য জ্বরটা এসেছে। না মানে আম্মু, তোমাকে কতবার বলেছি বেশিক্ষণ ধরে শাওয়ার নিবে না? তুমি জানো না বেশিক্ষণ ধরে ভিজলে তোমার জ্বর সর্দি হয়? তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? আম্মু তুমি শুধু শুধু টেনশন করছো, এইটুকু জোরে আমার কিছুই হবে না। টেনশন করব না তো কি করব বলো?
তুমি আমাদের একমাত্র কলিজার টুকরা। তোমার এই অবস্থাতে নিজেকে কি করে শান্ত করি? আম্মু, বললাম না আমার কিছু হবে না। তুমি আমার পাশে আছো না, দেখো আমি ঠিক হয়ে যাব। একদম কথা বলবে না তুমি। তোমার উপর খুব রাগ হচ্ছে জানো। আম্মু এবার উঠে যায় রুম থেকে বেরোতে গেলে ঈশান জিজ্ঞেস করে, কি হলো আম্মু, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমার আব্বুকে ফোন করি, ডাক্তার নিয়ে বাসায় আসতে বলবো। আম্মু, এইসবের কি দরকার? শুধু শুধু আব্বু টেনশন করবে আর অফিস ফেল রেখে বাসায় চলে আসবে। টেনশন তোমার জন্য না করলে কার জন্য করব বলো? এইসব তুমি বুঝবে না। তুমি যেদিন বাবা হবে সেদিন বুঝতে পারবে সন্তানের কিছু হলে আব্বু আম্মুর মনটা কেমন হয়। আম্মু ঈশানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তারপর আব্বুকে ফোন করে সবটা বলতেই আব্বু বলে ওঠে, জ্বরটা কখন আসলো? আমি তো এইমাত্র বুঝতে পারলাম, আর তোমার ছেলে আমাকে বলেনি যে শরীরটা এতটা খারাপ। তুমি টেনশন করো না, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আব্বু কথাটা বলতেই ফোনটা কেটে দেয়। তারপর কিছুক্ষণ পর ডক্টর নিয়ে বাসায় চলে আসে। ডক্টর ঈশানকে ভালো করে দেখে, কিছু ওষুধ দিয়ে যায়। তো 2-3টা দিন যাবত ঈশান আর আড্ডা দিতে যায় না বলেই সিয়াম ওকে ফোন করলে ঈশান সিয়ামকে বলে, দোস্ত একটু অসুস্থ। কথাটা শুনেই সিয়াম তৎক্ষণাৎ ঈশানের বাসায় আসে আর দেখে ঈশান অনেকটাই অসুস্থ। তখন সিয়াম বলতে শুরু করে, কলিজা, তোর এই অবস্থা তুই আমাকে আজকে জানাচ্ছিস? কি করে জ্বরটা বাঁধালি বলতো? ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর ওকে সবটা খুলে বলে। সবটা শোনা শেষে ঈশান নিঃস্ব হয়ে মাথা নিচু করে রইল। আর সিয়াম ওকে কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো, ওই জন্যই সেদিন শপিং মল থেকে ওইভাবে কিছু না বলে বেরিয়ে আসলি, তাই তো? ঈশান আবারও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তাহলে এখন কি করবি? আমি অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি, আমি আর লামিয়াকে ডিস্টার্ব করব না। ও তো আমাকে ভালোই বাসে না, আর আমি চাই না ওর কাছে যাই। আমি ওর কাছে গেলেও বিরক্ত বোধ করে, সেই জন্য আমি আর ওর কাছে গিয়ে ওকে বিরক্ত করতে চাই না। আমি কারো মন খারাপের কারণ হতে চাই না। এতে যদিও ভালো থাকতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুই তো ওকে ভালোবাসিস, ওকে না দেখে ওর কাছে না গিয়ে থাকতে পারবি? কি করে থাকবি তুই? আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসা মানেই যে পূর্ণতা পেতে হবে তা কিন্তু নয়। সব সময় পাওয়ার নামই কিন্তু ভালোবাসা হয় না। ভালোবাসার মানুষটা সুখে থাকবে, এটা দেখেই সারাটা জীবন কাটিয়ে দেওয়ার নামটাও কিন্তু ভালোবাসা। জীবনের প্রথমবার ওকেই ভালোবেসেছি, তাই ওকে কখনো ভুলতে পারবো না। এদের আমি আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমি ওকে সারাটা জীবন ভালোবেসে যাব। এই মনে আর দ্বিতীয়বার কাউকে জায়গা দেওয়া কোনোভাবে সম্ভব না। ঈশানের কথা শুনে সিয়াম কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। এরপর বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলে সিয়াম চলে যায়। ঈশান 5-6টা দিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। তাই আবারও সে আগের মতো স্বাভাবিক লাইফে ফেরার চেষ্টা করে, কিন্তু লামিয়াকে ভুলে স্বাভাবিক লাইফে কোনোভাবেই ফেরাটা সম্ভব হচ্ছিল না। লামিয়ার স্মৃতিগুলো চারদিক থেকে ঘিরে ধরেছিল। ঈশান যতটা লামিয়ার কাছ থেকে দূরে সরে থাকতে চাইছিল, কষ্টটা যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছিল। অন্যদিকে এই 5টা দিনে লামিয়া ঈশানকে দেখতে না পেয়ে পুরো পাগল হয়ে গেছে। লামিয়া এখন খুব ভালোভাবে বুঝে গেছে যে ও ঈশানকে ভালোবেসে ফেলেছে। 5টা দিন যখন ঈশান লামিয়ার কাছে আসেনি, আর তাই লামিয়া সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। সবসময় আশায় থেকেছে হয়তো ঈশান ওর কাছে আসবে, কিন্তু রাতের শেষে সেই ফলাফল শূন্যই রয়েছে। ঈশান ওর উপর রাগ করে ওর কাছে আসেনি। লামিয়া এখন বেশ ভালো করে বুঝতে পারছে ঈশান সেদিনের ব্যবহারে ওর উপর রাগ করে আর তার কাছে আসছে না। তাই লামিয়ার মনটা এখন প্রায় খারাপ থাকে। এটুকু ভেবে ভয় পাচ্ছে যে ঈশান হয়তো অনেক কষ্ট পেয়েছে, যার জন্য ও আমার আর সামনে আসতেছে না। আমি তো ওকে ওই দিন ওইভাবে বলতে চাইনি। কয়েকটা দিনে লামিয়া অন্য কোনো কাজে মন দিতে পারেনি, আর কোথাও যায়ওনি। সবসময় বাসায় থেকেছে, একটা বারো রুম থেকে বের হয়নি। সবটা সময় হয় ঈশানের কথা ভেবেছে আর চোখে জল ফেলেছে। লামিয়া আজ প্রথম কোনো ছেলের জন্য কান্না করছে, আর সেটাই ও অবশেষে বুঝতে পারছে। ঈশানকে ছাড়া ও থাকতে পারবে না। এই কয়েকটা দিনে ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। না চাইতেও ঈশান ওর মনে জায়গা করে নিয়েছে। সেটা সেদিনে শপিং মলে ঘটনার পর থেকে লামিয়া এখন বেশ করে চাইছে ঈশান ওর কাছে আসুক, কিন্তু সেটা আর হচ্ছে না। ঈশান, এই ঈশান, প্লিজ তুমি এমন করো না।
কেন বুঝতে পারতেছো না? আমার খুব কষ্ট হচ্ছে। একটি বার আমার কাছে আসো, আমি তোমাকে একটা বার জড়িয়ে ধরে নিজের মনের কথাগুলো বলতে চাই। আমি বুঝতে পারিনি নিজের অজান্তেই তোমাকে এইভাবে ভালোবেসে ফেলবো। সেদিন কি করতে কি বলে ফেলেছি আমি সেটা নিজেও জানি না, কিন্তু যখন তোমাকে কষ্ট দেওয়াতে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, বুঝতে পারলাম আমি তোমাকে ভালোবাসি। তারপর থেকে আমি নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। একটা বার আমার কাছে আসো। কেন তুমি বুঝতে পারতেছো না? তোমার রাজকুমারীর কষ্ট হচ্ছে। আমাকে কষ্ট দিয়ে কি তুমি নিজে ভালো আছো? তুমিও তো খুব কষ্টে আছো। তাহলে কি করে পারছো তোমার রাজকুমারীকে ছেড়ে দূরে থাকতে? একটি বার আমার কাছে এসো প্লিজ ঈশান। লামিয়া কথাগুলো বলছিল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। সেদিন রাতটাও লামিয়া নির্মমভাবে কেটে যায়। পরদিন লামিয়ার মনটা এতটাই অস্থির ছিল, তাই ঈশানকে না দেখে থাকতে পারছিল না। লামিয়াকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে ওর আম্মু কয়েকবার বিষয়টা জিজ্ঞেস করলো, লামিয়া সেটা এড়িয়ে গেছে। তাই আম্মু বিষয়টা জানার জন্য নীলাকে ফোন করে ওদের বাসাতে আসতে বলে। নীলা লামিয়ার রুমে এসে দেখে লামিয়া এক মনে ব্যালকনিতে দাঁড়িয়ে কি যেন ভাবছে। নীলা লামিয়ার কাছে গিয়ে ওর ঘাড়ে হাত রাখতে লামিয়া একটু অসহায় দৃষ্টিতে নীলার দিকে ঘুরে তাকায়। নীলা খেয়াল করে লামিয়া চোখে পানি টলমল করছে। তখন নীলা বলে ওঠে, লামিয়া, তোর এই অবস্থা কেন? তুই নাকি গত 5 দিন যাবত রুম থেকে বেরোস না, কি হয়েছে বল তো? নীলা একের পর এক প্রশ্ন লামিয়াকে করেই যাচ্ছে, কিন্তু লামিয়া কোনো কথা বলছে না। নীলা লামিয়াকে যতবারই প্রশ্নগুলো করছে, লামিয়ার কষ্টটা যেন বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এবার নীলা আর কিছু বলতে যাবে তার আগে লামিয়া হঠাৎ করেই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলা তখন লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, লামিয়া, কি হয়েছে তোর? প্লিজ বল আমাকে, এভাবে কান্না করছিস কেন? প্লিজ আমাকে বলো আর একটু শান্ত হও। কিন্তু লামিয়া নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিল না। 10 মিনিট লামিয়া নীলাকে ওভাবে জড়িয়ে ধরে কান্না করতো। তারপর কান্না করতে করতে নীলাকে সবটা খুলে বলতো। সব শুনে নীলা ওকে কি বলবে সেটা বুঝতে পারছিল না। নীলা চুপ করে থাকাতে লামিয়া কান্না করতে করতে বলল, নীলা, আমি ঈশানকে ছাড়া থাকতে পারবো না। এই 5টা দিন বুঝতে পেরেছি আমার লাইফের একটা পার্ট। ওকে আমার জীবনে কতটা প্রয়োজন আমি কিচ্ছু জানি না। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার ওকে খুব করে চাই। 5টা দিন আমি ওকে দেখতে না পেয়ে কতটা কষ্টে আছি সেটা শুধু আমি জানি। প্লিজ তুই ওকে আমার কাছে এনে দে। আমি ওর কাছে একটি বার মাপ চেয়ে নিজের মনের কথাগুলো বলবো, তাহলে হয়তো ঈশান আমাকে মাফ করে দিয়ে নিজের বুকে টেনে নিবে। আমি বুঝতে পারিনি ওই দিন ঈশানকে আমি কষ্ট দিয়ে ফেলবো। ছেলেটা আমাকে বড্ড ভালোবাসে, আর আমি কিনা এইভাবে ওকে কষ্ট দিলাম। প্লিজ নীলা, তুই কিছু একটা কর। আমি ওকে ছাড়া কিন্তু মরে যাব। এই কথাগুলো তুই আজকে আমাকে বলছিস? আগে তো বলতেই পারতি। ঠিক আছে, তুই একটু শান্ত হ, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, ভাইয়ের আর কোনো নাম্বার বা ঠিকানা তোর কাছে আছে? না, আমার কাছে কোনো কিছুই নেই। ও প্রত্যেকদিন আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু এখন একটি বারও আমার সাথে দেখা করতে আসে না। আমার বাসার সামনেও আসে না। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। প্লিজ নীলা, তুই কিছু একটা কর। আমি আরেকটা দিন ওকে না দেখতে পেলে মরে যাব। কি সব আজে বাজে কথা বলছিস? আমি তো বললাম আমি দেখছি কি করা যায়, তুই একটু শান্ত হ। নীলা কোন রকমে লামিয়াকে একটু শান্ত করতে পারে। তারপর ওর মনটা ভালো করার জন্য ওকে নিয়ে বাইরে যায়। যদিও লামিয়া যেতে চাইছিল না, কিন্তু নীলার জোরাজোরিতে এক প্রকার যেতে বাধ্য হয়। অন্যদিকে ঈশান ওর ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে এসছে। ঠিক একইভাবে সিয়াম ঈশানকে জোর করে আজকে বাসা থেকে নিয়ে আসছে, যাতে ওর মনটা একটু ভালো হয়। অনেকদিন পর ওরা স্কুল লাইফের সব ফ্রেন্ড গুলো একসাথে হয়েছে, তাই রেস্টুরেন্টে বসে ওরা জমিয়ে আড্ডা দিচ্ছিল। কিন্তু ঈশানের মনটা তেমন ভালো নয়। কিসের জন্য ভালো না সেটা একমাত্র সিয়াম বুঝতে পারছিল। সবাই কথা বললেও ঈশান কোনো কথা বলছিল না। এর মধ্যে লামিয়া আর নীলা ঠিক একই রেস্টুরেন্টে ঢুকে। রেস্টুরেন্টে ঢোকার পর লামিয়া খেয়াল করে ওর থেকে কিছুটা দূরে ঈশান বসে আছে। ঈশানকে দেখার পর লামিয়া যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। তৎক্ষণাৎ দৌড়ে ঈশানের সামনে যায়। লামিয়া ঈশানের কাছে যেতেই ঈশান ওর দিকে তাকায়, তারপর চোখটা নামিয়ে দেয়। তখন লামিয়া ঈশানকে প্রশ্ন করতে থাকে, ঈশান, এই
ঈশান, এতদিন কোথায় ছিল তুমি? 5টা দিন তুমি আমার কাছে আসোনি কেন বলো তো? তুমি জানো তোমাকে না দেখতে পেয়ে আমার কতটা কষ্ট হয়েছে। কি হলো, কথা বলতেছো না যে? আর এই কয়েকদিন তুমি কোথায় ছিলে? ঈশান কোনো কথা বলছিল না, আর লামিয়া ওকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল। ঈশানের ফ্রেন্ডগুলো ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর থাকবে নাই বা কেন? স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে এইসব কথা বললে তাকিয়ে থাকারই কথা। ঈশান প্লিজ আমার সাথে একটু কথা বলো, এভাবে চুপ করে থেকো না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কি করব বলো? আমি তখন বুঝতে পারিনি তুমি আমার কথায় এতটা কষ্ট পাবে। আমি তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি, কিন্তু যখন বুঝতে পারলাম তখন তুমি আমার থেকে দূরে চলে গেছো। প্লিজ ঈশান, তুমি আমাকে মাফ করে দাও, একটা বার নিজের করে নাও। দেখো আমি আর কখনো এমন ভুল করব না, আর তোমাকে দ্বিতীয়বার কোনো অভিযোগ করার সুযোগও দিব না। ঘটনাটা কি ঘটেছে ঈশানের বুঝতে বাকি নেই। ঈশান আর কোনো ফ্রেন্ড সেটা না বুঝলেও সিয়াম বুঝে গেছে। ঈশানের ফ্রেন্ডগুলো একবার লামিয়ার দিকে তাকাচ্ছে তো একবার ঈশানের দিকে তাকাচ্ছে, কিন্তু ও কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রয়েছে। ওর এমন চুপ করে থাকাতে লামিয়া এবার হঠাৎ করেই ঈশানের একটা হাত ধরতেই ঈশান আর বসে থাকতে পারল না। লামিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় ওর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল, বেরিয়ে গেল। সিয়াম ওকে পেছন থেকে কয়েকবার ডাকলেও ঈশান সেখানে দাঁড়ানো না। নীলা লামিয়ার কর্মকাণ্ডে বুঝতে পারে এটাই ঈশান। তখন নীলা ওর কাছে আসতেই লামিয়া আবার নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। নীলা লামিয়াকে কি বলবে বুঝতে পারছে না। লামিয়া কান্না করছে আর বলছে, নীলা তুই দেখেছিস ও আমার উপর কতটা রাগ করে এসে? আমি তো চাইনি ওকে সেদিন ওইভাবে অপমান করে দূরে সরিয়ে দিতে, না চাইতেও হয়ে গেছে। কি করে বুঝবো আমি ওকে এতটা ভালোবেসে ফেলবো? তাহলে কখনোই ওকে এইভাবে কষ্ট দিতাম না। প্লিজ নীলা তুই কিছু কর। তুই কান্না করিস না, আমি দেখছি কি করা যায়। ঈশান চলে যেতেই ওর ফ্রেন্ডগুলো চলে যেতে গেলে তখনই নীলা সিয়ামকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি ভাইয়া, একটু শুনবেন? জি বলেন। আপনি মনে হয় ঈশান ভাইয়ের ফ্রেন্ড, আমি রাইট? জি। কিছু যদি মনে না করেন তাহলে ওনার নাম্বারটা যদি দিতেন তাহলে লামিয়ার সাথে ভাইয়ের একটু যোগাযোগ করে দিতাম। আসলে আপনি তো ওর ফ্রেন্ড, আপনি বোধহয় ওদের এই বিষয়টা জানেন না, তাই প্লিজ ভাইয়া ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেন। বেশ কিছুক্ষণ নীলা সিয়ামকে রিকোয়েস্ট করাতে আর লামিয়ার এমন কান্না দেখে সিয়াম ঈশানের কন্ট্যাক্ট নাম্বারটা ওকে দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসে। এরপর নীলা লামিয়াকে বাসায় পৌঁছে দেয়। লামিয়া রুমে যেতেই ওর মনে পড়ে ঈশানের নম্বরটার কথা, তাই ও তৎক্ষণাৎ ঈশানকে ফোন দেয়, কিন্তু ঈশান ফোনটা ধরছিল না। আজকে লামিয়াকে এভাবে কান্না করতে দেখে ঈশানের বুকের পা পাশটায় দুমড়ে মুছড়ে যাচ্ছিল, তাই ও বাসায় এসে ভাবছিল লামিয়ার সাথে কি ওর এমনটা করা ঠিক হয়েছে কিনা। আবার পরক্ষণেই ভাবে, এটাই করা ঠিক হয়েছে। ও তো চাই না আমি ওর কাছে যাই, তাহলে এখন কেন আবার এভাবে নতুন করে নাটক করছে? অপমানটা করা হয় কি কম হয়ে গেছে? সেটাই হবে হয়তো, তাই পাবলিক প্লেসে সবার সামনে অপমান করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে আর সেই সুযোগটা দেব না। ঈশান কথাগুলো ভাবছিল, এর মাঝে ওর ফোনটা বেজে ওঠে, কিন্তু ঈশানের সেদিকে খেয়াল নেই। বেশ কয়েকবার বাজতেই ফোনটা হাতে নেয়, এরপর আনোর নাম্বার দেখে কেটে দিতে দেয়। আর লামিয়া বারবার ওকে একের পর এক ফোন দিচ্ছিল, তাই এবার ঈশান রাগে ফোনটা অফ করে দেয়। এরপর লামিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে, আর লামিয়া ঈশানের জন্য কান্না করতে থাকে। ঈশান ওকে এমন ভাবে ইগনোর করাতে লামিয়ার কষ্টটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। দিন শেষে রাত আসে, তারপর ডিনারের সময় লামিয়া আম্মু ওকে জোর করে একটু খাবার খাইয়ে দিয়ে যায়। অন্যদিকে ঈশান ভাবছিল আর কয়েকটা দিন আছে, তারপর আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। দিনগুলো কিভাবে ফিরিয়ে গেল সেটা বুঝতেই পারেনি। লামিয়ার পেছন সময় দিতে গিয়ে দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে গেছে। ঈশানের এবার মনে পড়ে ওর ফোনের কথা। ফোনটা বন্ধ করার আগে এটা আনো নম্বর থেকে বারবার ফোন আসছিল। কেউ তো বিপদে পড়ে নক করতে পারে, কথাটা ভেবে ঈশান ফোনটা অন করে। ফোন অন করতেই ও খেয়াল করে 110-এর উপর মেসেজ আর 200+ মিস কল। তো যেটাতে ঈশান বেশ অবাক হয়, কারণ আনো নম্বর তো এতগুলো কল আর মেসেজ আসার কথা না। ঈশান আর কিছু না বুঝে ওঠার আগেই আবারও সেই নম্বর থেকে ফোন আসে। ঈশান ভাবে হয়তো কোনো সমস্যা আছে, সেজন্য এভাবে ফোন করছে। তাই তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলতে শুরু করে,
হ্যালো, কে বলছেন? ঈশানের কণ্ঠটা শুনে লামিয়ার ভিতরে একটা স্বস্তির নিঃশ্বাস আসে। ও কিছু বলতে পারছিল না, শুধু কান্না করছিল। ঈশান বুঝতে পারে ফোনের ওপাশ থেকে কেউ কান্না করছে, তাই ঈশান এবার বলতে শুরু করে। কি আপনি? আর কান্না কেন করছেন? প্লিজ কান্না অফ করুন, বলুন, কথা বলুন। কান্না করার কারণে লামিয়া কথা বলতে পারছিল না। ঈশান যতই কান্না করতে বারণ করছিল, লামিয়া আরো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছিল, যেটাতে ঈশান বেশ বিরক্ত বোধ করে। দেখুন, আপনি কথা বললে বলুন, না হলে ফোনটা আমি রেখে দিচ্ছি। এই না, প্লিজ ঈশান, ফোনটা কেটো না। আমি তোমার লামিয়া, প্লিজ আমার সাথে একটু কথা বলো। ও, আপনি কেন ফোন দিয়েছেন? অপমান করাটা কি কম হয়ে গেছে? প্লিজ ঈশান, এইভাবে বইলো না। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আসো, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে সেদিন ওইভাবে বিহেভ করতে চাইনি, কিন্তু না চাইতেও হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে একটা বার মাফ করে দাও, একটা বার আমার কাছে আসো। আমি তোমাকে একটা বার দেখতে চাই, প্লিজ একটি বার আমার সাথে দেখা করো। দেখুন, সেটা কখনো সম্ভব নয়। আর আপনি নিজেই চান না আমি আপনার কাছে যাই, সেই জন্য আমি আপনার কাছে যাওয়া বাদ দিয়ে দিয়েছি। আর তাছাড়া আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। আমি জানি তুমি আমার উপর ওই কথাগুলোর জন্য রেগে আসো। দেখো, আমি কথাগুলো মন থেকে বলিনি। প্লিজ একটা বার আমার কাছে আসো, আমি তোমাকে নিজের মনের কথাগুলো খুলে বলতে চাই। প্লিজ একটা বার তোমাকে ভালোবাসার সুযোগ দাও। তোমার ওই কয়েকদিনের অনুপস্থিতিতে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমার সাথে এমনটা করো না, আমি কিন্তু মরে যাব। তোমাকে না পেলে আমি সত্যিই মরে যাব। দেখুন ম্যাডাম, এসব সেন্টিমেন্টাল কথা বলে আপনি আমার মনটা গলতে পারবেন না। তাই ভালো হয় ফোনটা রেখে দিলে। আপনি আর আমাকে কখনো ফোন দিবেন না। আপনি আপনার লেভেলের কাউকে খুঁজে নিন। ফোনটা কাটার আগে একটা কথা শুনে রাখো, তুমি যদি এক্ষুনি আমার কাছে না আসো, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। আমি 8 ঘন্টা সময় দিচ্ছি তোমাকে। এর মধ্যে যদি তুমি আমার সাথে দেখা না করতে আসো, তাহলে 8 ঘন্টা পর অনেক ভালো একটা খবর শুনতে পারবে, যেটা তোমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে। বলা শেষ হতেই লামিয়া ফোনটা কেটে দেয়। তারপর বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। আর অন্যদিকে ঈশান ভাবতে শুরু করে, লামিয়া এসব কি বললো? ও কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি এটাও ওর অভিনয়? না না, এটা কি করে অভিনয় হতে পারে? এটা অভিনয় হতে পারে না। আজকে রেস্টুরেন্টে আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। ও যদি সত্যি কিছু একটা করে ফেলে, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কথাগুলো ভেবে ঈশানের বুকের ভিতর অনেকটা কেঁপে ওঠে আর অজানা একটা ভয় কাজ করতে থাকে। লামিয়া যদি সত্যিই কিছু একটা করে ফেলে, সে কথা ভাবেই ঈশান আর বসে থাকতে পারে না। তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায়। 20 মিনিটের মধ্যে লামিয়ার বাসার সামনে চলে আসে। এরপর ঠিক আগের মতো ব্যালকনি দিয়ে রুমে প্রবেশ করে। ঈশান ব্যালকনিতে আসতে বুঝতে পারে লামিয়া কান্না করছে। রুমে ঢুকে দেখে লামিয়া বালিশে মুখ গুজে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। ঈশান এবার ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওকে ডাকে, লামিয়া, এই লামিয়া। কথাটা বলতেই এবার লামিয়া কান্না থামিয়ে দিয়ে ঈশানের দিকে তাকায়। ঈশানকে দেখে ও দেহে প্রাণ ফিরে পায়। তৎক্ষণাৎ লামিয়া দৌড়ে গিয়ে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়ে আর শক্ত করে জড়িয়ে ধরে। ঈশানও এমন ভাবে আষ্টে পিঠে জড়িয়ে ধরে যেটাতে মনে হচ্ছিল লামিয়া ঈশানের বুকের মধ্যে ঢুকে যাবে। লামিয়া ঈশানের বুকে মুখ গুজে দিয়ে কান্না করতে করতে বলে ওঠে, আই এম সরি ঈশান, আমি বুঝতে পারিনি সেদিন তোমাকে ওইভাবে কথাগুলো বলে ফেলবো, যার জন্য তুমি এতটা কষ্ট পাবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলবো। আমি কয়টা দিনই বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি একটাবার আমাকে নিজের বুকের সাথে জড়িয়ে নাও। লামিয়া কান্না করার জন্য কথাগুলো ভালোভাবে বলতে পারছিল না। ঈশানও লামিয়ার কান্নাটা দেখে ভেতরটা দুমড়ে মুছে যাচ্ছিল বারবার। তাই আর থাকতে না পেরে 2 হাতে লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, রাজকুমারী, কান্না করো না, প্লিজ একটু কান্না থামো। আমি তো তোমার কাছে এসেছি, প্লিজ একটু থামো। এভাবে কান্না করলে আমি খুব কষ্ট হয়, প্লিজ একটু কান্না থামো। কিন্তু লামিয়া কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না। ঈশান লামিয়াকে অনেক বোঝানোর পরও ও একটু কান্না থামায়, কিন্তু দীর্ঘ 8 ঘন্টা ঈশানকে ওইভাবে জড়িয়ে ধরে রাখে। ঈশান লামিয়াকে নিজের বুকের সাথে ধরে রেখেছে। ও কান্না থামালেও বারবার হেসকি তুলছিল আর নাক টানছিল। তাই ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেয়, ওর কপালে একটা কিস করে। এবার লামিয়া যেটা করে সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না।
লামিয়া ঈশানের শার্টের কলার আঁকড়ে ধরে দুজনের চার ঠোঁট এক করে দেয়। এর দীর্ঘ 15 মিনিট পর লামিয়া ঈশানকে ছেড়ে দেয়। এরপর একটু শান্ত হয়। লামিয়া আবার ওকে জড়িয়ে ধরে। এ ছিল কতদিনের না পাওয়া ভালোবাসার বহিঃপ্রকাশ। প্লিজ ঈশান, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। হ্যাঁ পাগলি, এইসব উল্টাপাল্টা কি কথা বল? হ্যাঁ, ছেড়ে যাওয়ার জন্য তো তোমাকে ভালোবাসিনি। ঈশান লামিয়া দুজনে আজকে অনেক হ্যাপি। দুজন দুজনকে ভালোবাসে, নিজের করে কাছে টেনে নিয়েছে। শুরু হয় ওদের ভালোবাসার শুভারম্ভ। এভাবে কাটছে ওদের দিন। আর ঈশান প্রতিদিন রাতে লামিয়ার সাথে ওর বাসায় এসে দেখা করে। তাছাড়া তো সময় অসময় হয় পার্কে, না হয় রেস্টুরেন্টে, হয়তো বা রোমান্টিক প্লেসে দেখা করে। দেখতে দেখতে ঈশানের যাবার দিনটা চলে আসে। আর এর মাঝে ওদের হাইকমান্ড থেকে ফোন এসছে। উনি ঈশানকে ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য বলেছে। সবকিছু গোছগাছ করে শেষ একটু পর ঈশান বেরিয়ে পড়বে। তো যাওয়ার আগে ওর রাজকুমারের সাথে দেখা করতে এসছে। কিন্তু লামিয়া যখন থেকে শুনেছে ঈশান আবার ক্যাম্পে ফিরে যাবে, তখন থেকে লামিয়ার মনটা বেশ খারাপ। তাই ওকে বারবার যেতে বারণ করছে, কিন্তু ঈশানের কিছু করার নেই, ও যেতে বাধ্য। লামিয়া পার্কে এসে দাঁড়িয়ে আছে। ঈশান ওর পাশে দাঁড়ায়। কিছুক্ষণ দুজনে নীরবতা পালন করে। ঈশান বেশ বুঝতে পারছে লামিয়ার মনটা অনেকটাই খারাপ। ও কথা বলছে না দেখে ঈশান বলতে শুরু করে, রাজকুমারী, আমাকে আজকে দুপুরে চলে যেতে হবে। কথাটা বলতেই লামিয়া একটা অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকায়। ঈশান দেখে লামিয়ার চোখ দুটো পানিতে টলমল করছে। ঈশান ওকে আর কিছু বলে ওঠার আগে লামিয়া ঈশানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশানের লামিয়ার কান্নাটা সহ্য হয় না। তারপরও ওকে শান্ত করার জন্য বলে ওঠে, হ্যাঁ পাগলি, তুমি জানো না আমার রাজকুমারী এভাবে কান্না করলে আমার খুব খারাপ লাগে। তারপরে কেন তুমি এভাবে কান্না করো বলো তো? আমি তো বলেছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে। প্লিজ ঈশান, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাজকুমারী, আমার কি তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না বলো? অনেক কষ্ট হবে। তারপরে কিছু করার নেই। তুমি তো জানোই চাইলেও আমি সবসময় তোমার কাছে থাকতে পারবো না, আমার যে দিতেই হবে। প্লিজ তুমি কান্না করো না। যাওয়ার আগে একটাবার হাসো, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ঈশান লামিয়াকে অনেক বোঝানোর পর লামিয়া একটু শান্ত হয়। এরপর লামিয়া একটা শুকনো হাসি দেয়। ঈশানের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপর ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে ঈশান ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই চলছে ওদের দিন। লামিয়া ঈশানের ভালোবাসার সম্পর্কের একটা মাস কেটে গেছে। আর যতই দিন যাচ্ছে ওদের ভালোবাসাটা ততই বাড়ছে। লামিয়া ঈশানকে প্রায়ই ওদের বিয়ের কথা বলে, কিন্তু ঈশান লামিয়াকে কোনো উত্তর দিতে পারছিল না, কারণ ওদের কমান্ডার নির্দেশ ছাড়া ঈশান বিয়েটা করতে পারবে না। পরদিন সকালে ঈশান ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছিল, তখনই হাই কমান্ডার ডাক আসে। উনি ঈশানকে জরুরিভাবে দেখা করতে বলে। ঈশান ওনার সামনে গিয়ে সম্মান প্রদর্শন করে। আর স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ঈশান, শোনো, গোপন সূত্রে খবর পাওয়া গেছে আজকে বিকেলের দিকে প্রধানমন্ত্রীর উপর হামলা হতে পারে। কথাটা শুনেই ঈশানের ভেতরে একটা ভয় কাজ করতে শুরু করে। লামিয়ার বাবার উপর নাকি অ্যাটাক হতে পারে। ঈশান এবার বলতে শুরু করে, স্যার, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের হাতে সময় খুব কম। পুলিশ কমিশনার আমাদের কাছে সাহায্য চেয়ে একটা চিঠি পাঠিয়েছে। তোমরা এখনই শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে যাও। প্রধানমন্ত্রীকে সেভ করার দায়িত্ব আমি তোমাদের দিলাম। স্যার, আপনি কিছু টেনশন করবেন না, আমরা এখনই রওনা দিচ্ছি। ঈশান তৎক্ষণাৎ ওর টিমের লোকজন নিয়ে এরপর শহরের উদ্দেশ্যে রওনা হয়। দূরত্ব গাড়ি ড্রাইভ করাতে কয়েক ঘন্টার মধ্যে ঈশান আর ওর টিম শহরে পৌঁছে যায়। এরপর লামিয়ার বাসার সামনে চলে আসে। লামিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঈশান গাড়ি থেকে নামতে ঈশানকে দেখতে পায়। তৎক্ষণাৎ লামিয়া দৌড়ে বাসার নিচে আসে। আর ঈশান ওদের বাসায় ঢোকার আগে লামিয়া ঈশানকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, এই, তুমি আজকে আমাদের বাসায় আসবে আর আমাকে একটাবারও বলনি কেন? তুমি জানো তোমাকে দেখার জন্য আমার মনটা কতটা ব্যাকুল হয়ে আছে? এইভাবে কেউ সারপ্রাইজ দেয়? লামিয়া, তোমার আব্বু কোথায়? ঈশানের এমন প্রশ্নে ওকে ছেড়ে দিয়ে ওর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তখন ঈশান আবার বলে, কি হলো, তোমার আব্বু কোথায় বলো? কেন, আব্বুকে কি দরকার? কথা বলার সময় নেই, তোমার আব্বুর প্রাণ সংশয় আছে। প্লিজ তুমি তোমার আব্বুর কোথায় সেটা বলো। ঈশানের কথাটা শুনে লামিয়া বেশ ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, সময় নষ্ট করো না, বলো তোমার আব্বু কোথায়।
লামিয়া ঈশানকে ওর আব্বু যেখানে আছে সেই ঠিকানাটা বলে। ঈশান তৎক্ষণাৎ লামিয়াকে ছাড়িয়ে ওই স্থানের উদ্দেশ্যে রওনা দেবে, তখন লামিয়া বলে ওঠে, প্লিজ ঈশান, তুমি আমার আব্বুকে বাঁচাও। তোমার আমার উপর বিশ্বাস আছে তো? নিজের থেকেও বেশি। তাহলে ভয় পেও না, আমি থাকতে তোমার আব্বুর কিচ্ছু হবে না। কথাটা বলেই ঈশান বেরিয়ে গেল। অন্যদিকে লামিয়ার আব্বু অর্থাৎ প্রধানমন্ত্রীর একটা মিটিংয়ে অ্যাটেন্ড করে মিটিং শেষ করে সবেমাত্র বের হচ্ছিল। এর মাঝে ঈশান গিয়ে ওনার সামনে দাঁড়ায়, আর কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে গুলি আসতে শুরু করে। তাই এবার ঈশান প্রধানমন্ত্রী অর্থাৎ লামিয়ার আব্বুকে নিয়ে লুকিয়ে পড়ে। শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি, চারদিকে গুলির শব্দে মুখরিত। একের পর এক লাশ পড়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক পর্যায়ে ঈশান খেয়াল করে মন্ত্রীর পেছন থেকে কেউ একজন ওনাকে গুলি করার জন্য টার্গেট ফিক্সড করেছে। ঈশান তখন ওনাকে সেভ করে দাঁড়ায়। এর মধ্যেই মন্ত্রী থেকে কিছুটা দূরে একটা লোক হঠাৎ করে এসে মন্ত্রীকে উদ্দেশ্য করে গুলি করে সেটা গিয়ে মন্ত্রীর হাতে লাগে। ঈশান সেটা থেকে লোকটাকে গুলি করে, আর এর মাঝে মন্ত্রীকে টার্গেট ফিক্স করে আরো দুজন লোক। ঈশান আর কোনো উপায় না পেয়ে মন্ত্রীকে সেভ করে গুলি করতে থাকে, কিন্তু ওদের সাথে পেরে ওঠে না। তাই আর কিছু বুঝে ওঠার আগে সেই লোকটা যখনই মন্ত্রীকে উদ্দেশ্য করে গুলি করে, ঈশান ওনার সামনে তাকায়। তৎক্ষণাৎ সেই লোকগুলো গুলিতে ঈশানের বুকটা ঝাঁঝরা হয়ে যায়। একসাথে 4-5টা গুলি ঈশানের শরীরে লাগে। তৎক্ষণাৎ ঈশানের শরীর থেকে রক্তের বন্যা বইতে থাকে। ঈশানের টিমের কিছু সদস্য দেখে ঈশানের এমন অবস্থা, ওই লোকটাকে উদ্দেশ্য করে গুলি করে ওরা ঘটনাস্থলে মারা যায়। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারছিল না, ওর শরীরটা মাটিতে পড়ে যেতে গেলে এবার প্রধানমন্ত্রী ওকে ধরে ফেলে। আর এর মধ্যে ঈশানের কয়েকজন টিম মেম্বার ওদের কাছে এগিয়ে আসলে ঈশান বলতে শুরু করে, তোমরা এখান থেকে মন্ত্রী সাহেবকে হসপিটালে নিয়ে যাও, এখানে থাকাটা ওনার জন্য সেফ না। এ তুমি কি করলে? আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটাকে এভাবে বিপদের মুখে ঠেলে দিলে। স্যার, আমি লামিয়াকে কথা দিয়েছিলাম আপনার কিছু হতে দিব না। কথাটা বলেই ঈশানের শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। আর্মি অফিসার অর্থাৎ ঈশানের শরীরে গুলি লাগাতে আর শত্রুপক্ষের লোক সংখ্যা কমিয়ে আসাতে ওরা আর উপায় না পেয়ে পালিয়ে গেছে। শরীরটা নিস্তেজ হয়ে পড়ে ঈশানের টিম মেম্বাররা ওকে আর প্রধানমন্ত্রী সাহেবকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে ঘটনাটা সারা দেশে জানাজানি হয়ে গেছে, আর ঈশানের বাসায় লামিয়া এই বিষয়টা জানতে পেরেছে যে কে বা কারা প্রধানমন্ত্রীর উপর অ্যাটাক করেছিল। ওনাকে বাঁচাতে গিয়ে আর্মি অফিসার ঈশানের গুলি লেগেছে। নিউজটা দেখেই লামিয়াকে ক্যাবিনে শিফট করা হয়। পুরো হসপিটালটা সিকিউরিটি ফুল করা হয়। ঈশানের অপারেশন শুরু হয় দীর্ঘ 2 ঘন্টা যাবত, কিন্তু এখনো ডক্টর বের হচ্ছে না। এর মধ্যে ঈশানের আব্বু আম্মু আর লামিয়া ওর আম্মুর সাথে হসপিটালে চলে আসে। লামিয়া প্রথমে ওর আব্বুর কাছে যায়। যখন দেখে ওর আব্বুর তেমন কিছু হয়নি, তখন ওর আব্বু ঈশানের কথা বলে। তৎক্ষণাৎ লামিয়া ঈশানের কাছে ছুটে যাওয়ার জন্য ক্যাবিন থেকে বের হয়ে আসে। লামিয়া অপারেশন থিয়েটারের সামনে আসতে দেখে সেখানে ঈশানের আব্বু আম্মু বসে আছে। লামিয়া আব্বু আম্মুর কাছে এসে বলতে শুরু করে, আন্টি আঙ্কেল, ঈশানের কি অবস্থা? ও কেমন আছে? আমার ঈশান ঠিক আছে তো? লামিয়ার এমন কথা শুনে ঈশানের আব্বু আম্মু ওর দিকে অবাক দৃষ্টিতে তাকায়। ওনাদের চুপ করে থাকতে দেখে লামিয়া বলতে শুরু করে, প্লিজ আন্টি, আপনারা চুপ করে থাকবেন না, একটা বার বলুন আমার ঈশান এখন কেমন আছে? আমিও শুধু দেখা করতে চাই। কথাগুলো বলেই লামিয়া কান্না করে দেয়। লামিয়া কান্না করছিল আর কথাগুলো বলছিল। লামিয়ার কান্নার শব্দে লামিয়ার আব্বু আম্মু সেখানে আসে। তখন লামিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর আব্বু ওকে সান্ত্বনা দিয়ে বলে, লামিয়া মামনি, তুমি কান্না করো না, কি হয়েছে বলো আব্বুকে। লামিয়ার আব্বু ওকে অনেকক্ষণ যাবত একই প্রশ্ন করছে, কিন্তু ও কান্না করার দরুন কিছুই বলতে পারছে না। আর ঈশানের আব্বু আম্মু লামিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।